দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমরা আজকে বিশেষ একটি লাইভে আসছি বিআইইএ কর্তৃক আয়োজিত ক্যারিয়ার প্ল্যানিং ফর ফ্রেশার ইঞ্জিনিয়ার্স। নতুন যে ইঞ্জিনিয়ার গুলো আসতেছে তাদের কিভাবে কর্মপরিকল্পনা করলে তারা ভালো কিছু করতে পারবে এবং ভালো জায়গায় যাইতে পারবে, এজন্য আমরা আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছি বিআইইএ কর্তৃক, বিআই এর জাতীয় ট্রেনিং সেল থেকে। তো আজকের আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর ইঞ্জিনিয়ার এম এন উদ্দিন স্যার, হেড অফ ডিপার্টমেন্ট ট্রিপলি নর্দার্ন ইউনিভার্সিটি এবং উপদেষ্টা বিআইইএ। এবং আমাদের সাথে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার এম এ রশিদ টিপু ভাই, সিএফপিএস। আর আমরা আজকে ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে প্রথমে আমরা স্যারের কাছে আসছি, আর আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের কারিগরি ত্রুটির কারণে আমাদের প্রোগ্রামটা একটু শুরু করতে লেট হয়েছে। আর এই মুহূর্তে আমরা স্যারের কাছে যাচ্ছি, আমরা কিছু কোশ্চেন নিয়ে যাচ্ছি। যে স্যার, আপনার কাছে আমরা আসছি, আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের নতুন ইঞ্জিনিয়াররা ক্যারিয়ার শুরু করতে গেলে অনেকে অনেক সময় ভাবে যে আমি পাওয়ারে পড়েছি, হয়তো আমার সুযোগ কম, আমি ইলেকট্রনিক্সে পড়ছি, আমার হয়তো সুযোগ কম, আমি হয়তো মাইনিং এ পড়ছি বা ফুড অ্যান্ড বেভারেজে পড়ছি, আমি টেক্সটাইলে পড়ছি, নানান জন। যে ওই যে আমরা ছোটবেলায় শুনেছি না যে নদীর এই পার বলে সারিয়া নিঃশ্বাস, ওই পার বুঝি স্বর্গসুখ আমার বিশ্বাস। মানে আমরা যেখানে থাকি এখানে আমরা স্যাটিসফাইড না, অনেক সময় আমাদের এই বিষয়গুলো মনে হয়। তো নতুনদের উদ্দেশ্যে স্যার আপনি একটু বলবেন যে আসলে এটার এরকম কোনো ব্যারিয়ার আছে কিনা এবং নতুনদের জন্য করণীয় কি, কিভাবে তারা ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে এবং ভালো জায়গায় ভালো একটা জব খুব সহজে তারা ম্যানেজ করতে পারবে, এই বিষয়ে স্যার আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ ইঞ্জিনিয়ার আলতাফ হোসেনকে। শুরুতেই আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি, যে আমরা একটু লেট করেছি আজকে লাইভ প্রোগ্রামটা শুরু করতে কারিগরি ত্রুটির কারণে। এবং উপস্থিত এখানে আছেন আমাদের স্পেশাল গেস্ট হিসাবে এম এ রশিদ টিপু, ইঞ্জিনিয়ার এম এ রশিদ টিপু, যিনি একজন ফায়ার বিশেষজ্ঞ, স্পেশালিস্ট অফ ফায়ার প্রোটেকশন, এবং তিনি নিজেও একটা কোম্পানির মালিক। আছেন ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, বিসি ইঞ্জিনিয়ার, এবং কেশব চন্দ্র দাস ছিলেন এখানে, যিনি একটা কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার। এবং আরো আছেন আরিফ বিশ্বাস, তিনি হচ্ছে একটা কোম্পানিতে খুব ভালো একটা পজিশনে আছে ইঞ্জিনিয়ার হিসেবে। তো আসলে আজকের যে টপিকটা ছিল আর কি, বা টপিকটা আছে, যেটা টপিকটা হচ্ছে যে ফ্রেশার ইঞ্জিনিয়ারদের জন্য কর্মক্ষেত্রের পরিধিটা এবং কিরকম সম্ভাবনা আছে, এই জাতীয় জিনিসটাই সম্ভবত। তো মূলত হচ্ছে যে যেটা আমাকে একটা প্রশ্ন করেছে আর কি ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন। কারণ আমাদের এখনকার সময় ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা আছে, যারা হচ্ছে যে এন্ট্রি লেভেল থেকে শুরু হয়, যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনার যেটা আন্ডার গ্রাজুয়েট, যেটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার। তো উভয় প্রকারের ইঞ্জিনিয়াররাই একটা হীনমন্যতায় ভোগে আর কি, যারা ডিপ্লোমা থেকে বেরোচ্ছে বা বিএসসি ইঞ্জিনিয়ার থেকে বেরোচ্ছে। চাকরি ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে সে মনে করতেছে যে আমি যেটা থেকে পাশ করেছি সেই ডিপার্টমেন্টটা, এটা চাকরি ক্ষেত্রে খুবই একটা আশঙ্কাজনক অবস্থায় আছে, যে আমি চাকরি পাবো না, বা আমার পোস্ট পজিশন খুবই কম হবে, বা আমার স্যালারিটা কম হবে, এই জাতীয় জিনিসটা। এই জিনিসগুলো ওভারকাম করার জন্য, বা এই জিনিসগুলো সলিউশন দেওয়ার জন্য, বা এই জিনিসগুলো নিয়ে কথা বলার জন্য বিআই কে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যাতে পরবর্তী বা ইন ফিউচার ইঞ্জিনিয়ার এবং যারা কন্টিনিউয়াস ইঞ্জিনিয়ার আছে, বা যারা প্রেজেন্ট ইঞ্জিনিয়ার আছে, যারা এখনো চাকরি পাচ্ছে না বা বেকার, অথবা যারা চাকরিরত আছে, তারা হয়তো বেটার পজিশনের জন্য ট্রাই করতেছে, তাদের অভিজ্ঞতা বা তাদের কাছে এই জিনিসগুলো শেয়ার করার জন্য তাদের কিছুটা হলে আমার মনে হয় হীনমন্যতা কমবে, বা ভবিষ্যতে তাদের যে আশাবাদী হওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে। তো মূলত হচ্ছে যে আমাদের যেসব ইঞ্জিনিয়াররা প্রাথমিক অবস্থাতে, আমরা তো দুটো দিকে ক্যারিয়ার সেক্টরে দুটো দিকে যাই, একটা হচ্ছে প্রাইভেট সেক্টর আর একটা হচ্ছে পাবলিক সেক্টর। যদি পাবলিক সেক্টরে যায় সেটা তো ভিন্ন কথা, সেটা হচ্ছে যে ফার্স্টলি তাদেরকে সে যে বিষয় থেকে পাস করেছে, যে ডিপার্টমেন্টাল বিষয় থেকে পাস করেছে, ওই ডিপার্টমেন্টে তার সার্কুলার হতে হবে। আমরা জানি আমাদের দেশে পাবলিক সেক্টরে অনেক পরিমাণে
আছে আর কি, পাবলিক সেক্টরে অনেক পরিমাণে একটা অপরচুনিটি আছে যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়াররা যেতে পারে। বাট সবচেয়ে বড় এটা হচ্ছে যে আমাদের যে পরিমাণে পপুলেশন ডেন্সিটি আমাদের দেশটার মধ্যে, এবং যে পরিমাণে ইঞ্জিনিয়াররা বের হচ্ছে, ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ার যে পরিমাণে বের হচ্ছে, সেই পরিমাণে বা তার 10 টাইমস বলবো আর কি, মানে সরি ডিভিশনাল অফ 10, তার 10 ভাগের 1 ভাগও চাকরির ক্ষেত্রে অবস্থাটা না, এটাই হচ্ছে সবচেয়ে একটা সমস্যা। কিন্তু চাকরি কেন্দ্রে কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের সার্কুলার গুলো হয়, কিন্তু সমস্যাটা এখানে যে আমাদের যে পরিমাণে সার্কুলার হয় 10 টাইমস দেখা যাচ্ছে প্রতি বছর আমরা বের হচ্ছে, ইঞ্জিনিয়াররা বের হচ্ছে দুটো পর্যায়ের দিকে। তো এই সমস্যাটার কারণে, এই সমস্যাটার কারণে হয়তো আমাদেরকে পাবলিক সেক্টরের প্রতি আমাদের একটা চিন্তাযুক্ত কারণ এসে যায় যে আমি যে ইয়ার থেকে পাস করেছি, আমি যে ডিপার্টমেন্ট থেকে পাস করেছি, ক্যান আই সুইচ দ্য অ্যানাদার ডিপার্টমেন্ট ফর দ্য পাবলিক সেক্টর, এটা সম্পূর্ণ হচ্ছে না। কারণ সে যার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স থেকে যিনি পাস করেছে, তিনি যখন অন্য কোনো সেক্টরে জব অ্যাপ্লাই করতে যাবে, অবশ্যই সেখানে মেনশন করা থাকে যে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার থেকে ব্যাচেলার পাস করা থাকতে হবে, অথবা ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা, অথবা ইলেকট্রনিক্স থেকে ডিপ্লোমা, মেকানিক্যাল থেকে, যদি মেকানিক্যাল সাইডে নেওয়া হয় তাহলে মানে স্পেসিফিক ভাবে মেকানিক্যালি নিবে, ওখানে কোনো ওয়ে নাই। তো ওয়েটা তাহলে কোথায় আছে? শুধুমাত্র ওয়েটা আছে প্রাইভেট সেক্টরে। প্রাইভেট সেক্টরে যেটা আমরা জানি যে সেটা হচ্ছে যে অভিজ্ঞতার আলোকে আর কি মূলত একটা ভ্যালু বা একটা কর্মক্ষেত্রের একটা কর্মসংস্থানের একটা পথ সৃষ্টি হয়ে থাকে, সেটা হচ্ছে যে অভিজ্ঞতার আলোকে। তো সেক্ষেত্রে যারা অভিজ্ঞ, যারা দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল থেকে পাস করছে, ডাজন্ট ম্যাটার, বা সে এখন প্রোগ্রামিং এ খুব ভালো বা কোথাও কমিউনিকেশনে ভালো, ইলেকট্রিক্যালে পাস করার পরে সে হয়তো কোনো কমিউনিকেশন সেক্টরে সে চাকরি করেছে, গ্রামীণে বা হুয়াইতে, অথবা হচ্ছে থার্ড পার্টি কোম্পানি গুলো যা আছে, বাংলা লিঙ্কে বিভিন্ন ক্ষেত্রে সে জব করেছে। তো সেক্ষেত্রে তার একটা ভালো পজিশন সে বা ভালো একটা অভিজ্ঞতা সে নিয়ে সে এখন সে কমিউনিকেশন সেক্টর, আইসিটি সেক্টরে সে ইজিলি জব করতে পারতেছে বা সুইচ করতে পারতেছে। আবার দেখা যাচ্ছে যে কেউ প্রোগ্রামিং এ ভালো, সে হয়তো দেখা যাচ্ছে যে প্রোগ্রামিং স্ট্রাকচারে বা হচ্ছে যে কম্পিউটার সেক্টরে বা প্রোগ্রামার হিসাবে সে সুইচ করতে পারতেছে। তো এটা প্রাইভেট সেক্টর সম্পূর্ণ পসিবল, সেটা হচ্ছে কি তার সম্পূর্ণ হচ্ছে যে অভিজ্ঞতার আলোকে। এখন অভিজ্ঞতাটা কারা নিতে পারতেছে? যারা হচ্ছে যে কিছু বছর জব করেছে, তাদের অভিজ্ঞতাটা আসতেছে। বাট ফ্রেশার ইঞ্জিনিয়াররা কি করবে? ফ্রেশার ইঞ্জিনিয়াররা তো জবও করতেছে না, তাদের কি করবে? তো তাদের ক্ষেত্রে যেটা মূলত আর কি গাইডলাইন, সেটা হচ্ছে যে একটা ফ্রেশার ইঞ্জিনিয়ার যখন সে বের হচ্ছে, মূলত সে যখন সে ইলেকট্রোমেডিক্যাল থেকে বের হোক, ডাজন্ট ম্যাটার, সে ইলেকট্রিক্যাল থেকে বের হোক, ইলেকট্রনিক্স থেকে বের হোক, মেকানিক্যাল থেকে বের হোক, সিভিল থেকে বের হোক, তার প্রাথমিক অবস্থাটা দেখতে হবে যে আমার ডিপার্টমেন্টটা রিলেটেড কোন জিনিসটা এখন দেশের সাপেক্ষে বা বিশ্বের সাপেক্ষে খুব ভালো চলতেছে। প্রাথমিক অবস্থাটা বলি আমি দেশের সাপেক্ষে, কারণ বিশ্বে বহির্বিশ্বে দ্যাট ইজ অ্যাভেলেবল। যদি কেউ বহির্বিশ্বে যেতে চায়, বহির্বিশ্বটা আমি পরে আসতেছি, দেশের সাপেক্ষে বলতেছি। দেশের সাপেক্ষে তার চিন্তা করতে হবে যে আমি ইলেকট্রিক্যাল থেকে পাস করেছি বা ইলেকট্রনিক্স থেকে পাস করেছি, বা আমি রিমোট একটা সাবজেক্ট ধরি যেটা সবাই মনে করে যে ইলেকট্রোমেডিক্যাল থেকে পাস করলে সরকারি চাকরির কোনো নাই, ইলেকট্রোমেডিক্যালের পদসংখ্যা খুব কম আর কি, খুবই নগণ্য, যেটা রেয়ার, চোখে দেখাই যায় না বলা চলে। তাহলে আমি প্রাইভেট সেক্টরে আমি কিভাবে, বা প্রাইভেট সেক্টরে বা কোন দিকে গেলে আমার একটু হবে? তো সেক্ষেত্রে হচ্ছে যে যখন সে বের হবে, তখন তাকে একটু ক্যালকুলেশন করতে হবে, একটু মার্কেট অ্যাসেসমেন্ট করতে হবে যে আমাদের দেশের সাপেক্ষে তার সাবজেক্ট রিলেটেড কোন জিনিসটা খুব ভালো চলতেছে, তার সাবজেক্ট রিলেটেড। তো এখন যদি আমরা যদি এই প্যান্ডামিক সিচুয়েশনটা দেখি, সাপোজ ইলেকট্রোমেডিক্যাল থেকে যদি কেউ আসে, এখন কিন্তু প্যান্ডামিক সিচুয়েশনে তাদেরই হচ্ছে সবচেয়ে বেশি অপরচুনিটি, যদি কেউ একটু চিন্তা করে। হ্যাঁ, কারণ কি হচ্ছে যে এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা যে কোভিড-19 এর যেসব টেস্ট কিট বলতেছি, হ্যাঁ, বা বিভিন্ন প্রকারের এখন মানুষ অসুস্থ হওয়ার পরে বিভিন্ন প্রকারের যে টেস্ট গুলো লাগতেছে আর কি, প্যাথোলজিক্যাল টেস্ট বলি বা রিএজেন্ট জাতীয় যেসব আমরা টেস্ট গুলো বলি আর কি, তো এইসব টেস্ট গুলো যা আসতেছে সব কিন্তু মেডিকেল সেক্টরের যে মেশিনারি ইকুইপমেন্ট আছে এর সাথে কিন্তু সম্পূর্ণ জড়িত। হ্যাঁ, কোভিড-19 এর কথা বলি বা অন্য জায়গা বলি, সব ইলেকট্রোমেডিক্যালের মেশিনারি ইকুইপমেন্টের সাথে জড়িত। তো সে যদি এখনকার সময় একটু মার্কেট অ্যাসেসমেন্ট করে, একটু যদি ডিমান্ড দেখে যে আমার কোন দিকে গেলে ভালো হবে, কোন জিনিসটাতে আমার অভিজ্ঞতা রাখবে, কোন জিনিসটার প্রতি যদি আমি একটু শিখে থাকি তাহলে আমার বেটার হবে, তাহলে এইসব কিছু শর্ট কোর্স বিভিন্ন জায়গাতে হয়ে থাকে। এই শর্ট কোর্স গুলো যদি সে না করে, ডাজন্ট এফেক্ট, সে এইসব জায়গায় যদি মার্কেট অ্যাসেসমেন্ট করে থাকে, বাংলাদেশে প্রচুর পরিমাণে ইলেকট্রোমেডিক্যালের প্রাইভেট সেক্টর গুলো আছে। তার মধ্যে কিছু আমার কিছু জানা আছে যেগুলো খুব ভালো মানের এবং ইন্টারন্যাশনাল মানের আর কি, যেমন ট্রেডস ওয়ার্ক। আমার মনে অনেকে জানে ট্রেডস ওয়ার্ক গ্রুপ সম্পর্কে। ট্রেডস ওয়ার্ক আছে, জেনেটিক আছে,
তারপরে বায়োটেক আছে, হ্যাঁ, মেডিভিশন আছে, এরকম অনেক কোম্পানি আছে যেখানে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ার দরকার হয়। মানে এত ইঞ্জিনিয়ার দরকার হয় ট্রেড ওয়ার্তে, আমার মনে হচ্ছে যে অনেক পরিমাণে প্রায় 100 বা 1000-এর উপরে ইঞ্জিনিয়ার প্রতি বছর তাদের সার্কুলার হয় ট্রেড ওয়ার্সের হোক বা জেনেটিক বিভিন্ন পর্যায়ে। তো এসব ক্ষেত্রে সে মার্কেট অ্যাসেসমেন্ট করলে ইজিলি সে যেতে পারে। হ্যাঁ, আমি প্রায় এই কথাটাই বেশিরভাগ শুনে থাকি যে ইলেকট্রোমেডিক্যালের ছাত্ররা বলতেছে যে স্যার আমি তো ইলেকট্রোমেডিক্যাল থেকে পাস করেছি, আমার কোনো সম্ভাবনা নাই। তো আমি তাদের বলি তুমি মার্কেট অ্যাসেসমেন্ট করো, তুমি ডিমান্ডটা দেখো, এই জন্য তোমার কাছে সম্ভাবনা নাই। একদম এক্স্যাক্টলি আর কি। কারণ আমি দেখেছি যে ট্রেডস ওয়ার্কে বলি বা জেনেটিকে বলি বা বায়োটেকে বলি, এখনো ইলেকট্রিক্যালের ছাত্ররা, এবং সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, রুয়েটের ছাত্ররা, চুয়েটের ছাত্ররা, কুয়েটের ছাত্ররা, তারা খুব ভালো একটা স্ট্যান্ডার্ড স্যালারিতে জব করতেছে এখনো। হ্যাঁ, আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন যে বায়োটেক আছে, তারপরে জেনেটিক আছে, ট্রেডসওয়ার্ক আছে, বায়োমেড আছে, ট্রেড ভিশন আছে, এমনকি বাংলাদেশে ইন্টারন্যাশনাল কিছু কোম্পানি আছে, যেমন জি কোম্পানি আছে, জেনারেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। জিটা হচ্ছে আমাদের যে বিমান আছে বা বোয়িং যে সব বিমানগুলো আছে তার ইঞ্জিন তৈরির কারিগর, তার ইঞ্জিন তৈরি করে কোম্পানি, ইউএস এর একটা কোম্পানি, এটা মাল্টিন্যাশনাল। এদের অনেক হেলথ কেয়ার আছে, সারা বিশ্বে এদের হেলথ কেয়ার আছে, এমনকি বাংলাদেশে এদের হেলথ কেয়ার গুলো আছে। এবং এইসব হেলথ কেয়ার বা ফার্মাসিউটিক্যাল গুলোতে এরা বাহির থেকে ইম্পোর্ট করে বা এদের নিজস্ব যেসব ডায়াগনস্টিক বা ল্যাব ইকুইপমেন্ট গুলো আছে তারা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে তারা এগুলোকে প্রোভাইড করে। যেমন বাংলাদেশের বড় একটা হাসপাতাল যদি বলি আমি, সিএমএইচ এ সেন্ট্রাল কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, সম্মিলিত সামরিক হাসপাতাল যেটা আছে, এটাতে সবচেয়ে বেশি পরিমাণে মেডিকেল ইকুইপমেন্ট চলে আসে হচ্ছে জি থেকে। তারপরে বায়োটেকের কিছু আসে, জেনেটিকের আসে, টেস্ট করতে আসে। তো এইসব জায়গাতে বড় একটা সম্ভাবনা, সব জায়গাতে জবের একটা বড় একটা সম্ভাবনা। এবং এরা অনেক সময় ট্রেনিংও দিয়ে থাকে, বিভিন্ন ক্ষেত্রে প্রি এমপ্লয়মেন্ট ট্রেনিং করে, এগুলোর দিকে একটু চোখ রাখা। এটা তো আমি একটা সেক্টরের ক্ষেত্রে বললাম, মেডিকেল সেক্টরে। এরকম প্রতিটা সেক্টরের ক্ষেত্রে, যেমন আমাদের দেশে অনেকে আছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে করেছে বা ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে, এখন সে হীনমন্যতায় ভুগতেছে যে আমি তো ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি, এখন আমার কোনো ওয়ে নাই, আমি কোনো কিছু করতে পারতেছি না। তো এখন হয়তো আমাদের দেশের সাপেক্ষে নাই, বাট আমি যদি বহির্বিশ্বের দিকে তাকাই যে এই সাবজেক্ট গুলোতে কি পরিমাণে ডিমান্ড আছে, তো সেই ক্ষেত্রে যদি আমি আগে থেকে কিছুটা অভিজ্ঞতা নিতে পারি, আগে থেকে কিছুটা স্টাডি করতে পারি, তাহলে আমার দেশে যদি আমি কিছু নাও করতে পারি, ডাজন্ট ফ্যাক্ট বাইরে থেকে হয়তো আমি ইজিলি কিছু পেয়ে যাবো। হ্যাঁ, যেমন আমি একটু বলি, একটু যদি করি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে, এটা আমি ধরলাম আর কি, একটা সাবজেক্ট ধরলাম, অথবা হচ্ছে যে এখানে আমাদের খুব স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার এমএলও টিকু ভাই আছে, উনি আমার চেয়ে আরো ভালো বলতে পারবে। যেমন ফায়ারের ব্যাপারটা, আমাদের দেশে কিন্তু ফায়ারের ব্যাপারে ভালো কোনো ইনস্টিটিউট বা ভালো কোনো ট্রেনিং সেন্টার নাই। এবং ফায়ারের ব্যাপারগুলোর ক্ষেত্রে সমস্যাটা কি, আমাদের দেশে ফায়ারে যারা নিয়োগ হচ্ছে এরা কিন্তু এইচএসসি বলি বা ফায়ার সেফটি বলি সেসব থেকে কিন্তু পাশ করা না, যাকে তাকে নিয়ে বসিয়ে দিচ্ছে। তারপর হয়তো সে ওখান থেকে কিছুটা ট্রেনিং নিয়ে তারপর সে কিছু করতেছে। কিন্তু আমরা যদি পাশের দেশ ইন্ডিয়াতে দেখি, ফায়ারের ওখানে কর্মকর্তা হতে হলে বা কর্মচারী হতে হলে আপনার মাস্ট বি নিউজের সার্টিফিকেট লাগবে। আমার মনে হয় নিউজ সম্পর্কে টিপু ভাই খুব ভালো বলতে পারবে। ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট, নিউজ ন্যাশনাল ইনস্টিটিউট অফ আপনার সেফটি হেলথ এর ব্যাপারে যারা কাজ করে, নিউজের সার্টিফিকেট, এবং দিস সার্টিফিকেট ইজ ভেরি ভ্যালুয়েবল। বাংলাদেশে ফায়ারের দেখেন, ফায়ার ইঞ্জিনিয়ারিং এর, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং বা এইচএসসি বলে, হেলথ সেফটি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, এর কোনো ডিপার্টমেন্টই নাই, আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। আমি জানি না টিপু ভাই ভালো বলতে পারবে কোনো ডিপার্টমেন্ট আছে কিনা, এর কোনো ডিপার্টমেন্টই বাংলাদেশে নাই। এখন আমাদের দেশে যেটা ডিমান্ড আছে, সমস্যা আমাদের ওখানে, আমাদের উপর থেকেও কিছু সমস্যা আছে, কারিকুলামের ক্ষেত্রে সমস্যা আছে, যেগুলো ডিমান্ড আমাদের দেশে আছে সেই সবগুলোর কি নেই, সাবজেক্ট নেই। আমাদের দেশে দেখেন কোল আছে, কোল পাওয়ার প্ল্যান্ট আছে, তারপরে হচ্ছে যে অয়েল অ্যান্ড গ্যাস আছে আমাদের দেশে, কিন্তু অয়েল অ্যান্ড গ্যাস ইঞ্জিনিয়ারিং আপনি কয়টা ইনস্টিটিউটে পাবেন? আপনি খুঁজে দেখেন, অয়েল অ্যান্ড গ্যাস ইঞ্জিনিয়ারিং কয়টা ইনস্টিটিউটে পাবেন? হ্যাঁ, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং কয়টা ইনস্টিটিউটে পাবেন? এখন হয়তো আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং আছে, কিন্তু আমরা তো, আমাদের দেশে প্রচুর পরিমাণে তেল আছে, কোল আছে, গ্যাস আছে, এখন এসব নিয়ে কাজ করবে কারা? আমাদের দেশে এসব থেকে ইঞ্জিনিয়ার বের হচ্ছে না, স্পেশালিস্ট বের হচ্ছে না। না হবার কারণে কি করতেছে, আমরা আমদানি করতেছি, আমরা নিয়ে আসতেছি, বড় বড় ইঞ্জিনিয়ারদের বাহির থেকে নিয়ে আসতেছি। আমাদের তো প্রশ্নই আসে না আমাদের দেশে, বরঞ্চ আমরা ম্যান পাওয়ার রপ্তানি করতেছি। বুয়েট থেকে যেসব ইঞ্জিনিয়াররা বের হচ্ছে, ভালো ভালো ইউনিভার্সিটি থেকে যেসব ইঞ্জিনিয়ার বের হচ্ছে, তার
70% ইঞ্জিনিয়ার বাইরে চলে যাচ্ছে, আমরা তো রপ্তানি করতেছি, তারা তো ভালো ভালো জায়গায় চলে যাচ্ছে। আমরা যদি আমাদের যে ডিমান্ডেবল যেসব জিনিস আমাদের দেশে আছে, এইসব ডিমান্ডেবল যেসব গ্যাস, তিতাস গ্যাস, এই যে কিছুদিন আগে যে আমাদের দুর্ঘটনা ঘটলো, বা ফায়ারের ক্ষেত্রেই বলি, এসব যে দুর্ঘটনা আমাদের ঘটতেছে, স্পেশালিস্ট নেই। স্পেশালিস্ট না থাকার কারণে এর ব্যাপারে কারো কোনো মাথা ব্যথাও নেই, এবং আমরাও হচ্ছে লুজার হচ্ছি, আমরা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এসব ডিজাস্টার থেকেও ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্লাস হচ্ছে যে আমাদের কোনো জব সেক্টরের মধ্যে চলতেছে না। আপনি গ্যাসের ক্ষেত্রে দেখেন, গ্যাস, তিতাস গ্যাসে যাদের চাকরি হচ্ছে, দেখেন তারা কি আসলে গ্যাস, অয়েল অ্যান্ড গ্যাস ইঞ্জিনিয়ারিং? কখনো না। সব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং। তারা কি করবে বলেন? তাদের অয়েল অ্যান্ড গ্যাস সম্পর্কে কতটুকু ধারণা আছে? হ্যাঁ, কতটুকু ধারণা আছে? ফায়ার ইঞ্জিনিয়ারিং এ, ফায়ার অ্যান্ড সেফটিতে আমাদের যেসব চাকরিগুলো হচ্ছে, আপনি দেখেন, বলেন কার ফায়ার ইঞ্জিনিয়ারিং এর বা এইচএসসি, হেলথ অ্যান্ড সেফটি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এর কার হচ্ছে সার্টিফিকেট আছে? কে সেখান থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা? কে ঢুকতেছে? কখনো না। পেট্রো বাংলার কথা বলেন, বাংলাদেশে পেট্রো বাংলা আছে বা ডিজেল প্ল্যান্ট গুলো আছে, দেখেন ওখানে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং থেকে কে পাস করে আসছে? কখনো না। ঢাকা ইউনিভার্সিটি থেকে জুলজিতে পাস করে গেছে। আমি তাদেরকে কখনো দোষ দিচ্ছি না, হ্যাঁ ঠিক আছে, আমাদের দেশে নাই বলে তারা হয়তো সেখানে জবগুলো করতেছে, কিন্তু এটা খোলা তো আমাদের দরকার। এটা খোলা তো আমাদের যারা উপর মহল আছে তাদের তো চিন্তা করার দরকার যে আমাদের দেশের ডিমান্ড আছে কোনটা, আমরা কোন দিক দিয়ে সমৃদ্ধ আছি, কোন ডিপার্টমেন্ট গুলো খুললে আমাদের আসলে লাভ হবে, কোন ডিপার্টমেন্ট গুলো খুললে আমাদের আসলে সামনে আমরা কাজ করতে পারবো, যেটা বাহিরে চলতেছে। বাহিরে দেখেন, আপনি জাপানের কথা দেখেন, জাপান টেকনোলজিতে নির্ভর, এই জন্য হচ্ছে জাপানে প্রচুর পরিমাণে প্রোগ্রামার নিচ্ছে, বরঞ্চ তারা বাইরে থেকে নিচ্ছে। কিসের কারণে নিচ্ছে? তারা হচ্ছে যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা জাপানের টেকনোলজিতে তারা এতটাই নির্ভর যে ওখানে সাবজেক্ট গুলো তাদের খুব বেশি চলতেছে। চায়নার কথা ধরেন, চায়নাতে দেখেন যে অ্যারোনটিক্যাল এর সাবজেক্ট গুলো বা মেডিকেল এর সাবজেক্ট গুলো খুব বেশি চলতেছে, কারণ চায়না এই অ্যারোনটিক্যাল, মেডিকেল বা টেকনোলজি সম্পর্কে খুবই মানে সমৃদ্ধ, যার কারণে এসব জায়গাতে খুব ভালো চলতেছে। জার্মানির কথা দেখেন, জার্মানিতে দেখেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর কথা বলেন বা নিউক্লিয়ার সায়েন্সের কথা বলেন, হ্যাঁ, বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা বলেন, অথবা বিভিন্ন সেক্টরের পাওয়ার প্ল্যান্টের কথা বলেন, বা তাদের টেকনোলজিক্যাল সাবজেক্ট গুলো দেখেন, ওইসব সাবজেক্ট গুলোতে তারা শুধুমাত্র জার্মান ভাষায় করে রাখছে, যাতে ইন্টারন্যাশনালি কেউ না আসতে পারে, শুধুমাত্র তারাই ওইসব জায়গাতে কভার করে রাখবে। তাদের দেশ থেকেই তারা হচ্ছে এগুলো নিবে, মানে ম্যান পাওয়ার গুলো নিবে, তাদের দেশ থেকেই তারা ওটা প্রোভাইড করবে। ইন্টারন্যাশনাল সাবজেক্ট গুলো কি দিয়ে রাখছে দেখেন, নর্মাল সাবজেক্ট গুলো ট্রিপলি দিয়ে আছে ইন্টারন্যাশনাল, কম্পিউটার দিয়ে আছে ইন্টারন্যাশনাল, যেগুলো ইংলিশ ভাষা করতে পারবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আসলে আমরা যতটাই হচ্ছে যে নিজেদেরকে আমরা ডেভেলপমেন্টের কথা বলি না কেন, এর সাথে সরকারকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে যে দেখতে হবে যে আমাদের দেশের ডিমান্ডেবল সাবজেক্ট গুলো কোনগুলো, এই সাবজেক্ট গুলো একটু খোলা। আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হচ্ছে, এটা আমাদের দেশের সরকারকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, যে এটা একটা সময় ছিল না। আমরা যখন পাশ করেছি, ডিপ্লোমা যখন আমরা পাশ করেছি, তখন শুধুমাত্র ছিল ডুয়েট, ডুয়েট ছাড়া আর কিছুই ছিল না, তখন চান্সও ছিল না কোথায় করা। হ্যাঁ, আইইউটি তে বিএসসিটি করা যেত আর কি, আর সরকারি ভাবে হচ্ছে ডুয়েট আর আইইউটি আর কি বিএসসিটি করার জন্য, এই এছাড়া আর কোথাও ছিল না। আর এখন দেখেন যে ডিপ্লোমারা বিভিন্ন জায়গাতে হচ্ছে অ্যাপ্লাই করতে পারে, হ্যাঁ, বিএসসি দের সাথে সাথে। আর তখন যারা ইন্টার থেকে ডিরেক্টলি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং করবে, তাদের ক্ষেত্রেও বেশি একটা ইনস্টিটিউট ছিল না, কিন্তু এখন দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিটা, আমার মনে হচ্ছে যে প্রতিটা বিভাগে বিজ্ঞান ও প্রযুক্তি এবং জেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে। এমন বিভাগের বাইরেও এখন হয়েছে। সরকারকে আমি ধন্যবাদ জানাই যে বাংলাদেশকে এখন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটা ডিজিটাল ইউনিভার্সিটি খুলেছে। এটা আমি অত্যন্ত সাধুবাদ জানাই, কারণ যেটা বহির্বিশ্বে আপনার ডিস্টেন্স লার্নিং এর সুবিধাটা আছে, সেখানে আমাদের সরকারও এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু সরকারের এদিকে নজর দিতে হবে যে আমাদের দেশে কোন সাবজেক্ট গুলো হচ্ছে যে ডিমান্ডেবল, এবং ওই সাবজেক্ট গুলোতে যদি আমাদের দেশে এই ডিপার্টমেন্ট গুলো খোলা হয়, তাহলে আমাদের দেশ অনেকটা এগিয়ে যাবে। বাহির থেকে আমার ম্যান পাওয়ার রপ্তানি করতে, আমদানি করতে হবে না, প্লাস হচ্ছে আমাদের দেশের ম্যান পাওয়ার গুলো বাহিরে চলে যাবে না, বাহিরে চলে যাবে না, স্বাভাবিক। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে ছেলেটা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ পাশ করবে, আপনি দেখেন পেট্রো বাংলায় কি কতটুকু জবের আছে, সে তো চলে যেতে বাধ্য। সে তো চিন্তা করবে যে আমার এখানেই নাই, কারণ কি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর সেখানে সার্কুলার দিবে না, সার্কুলার দিবে জুলজি সার্কুলার। তাদের তো চিন্তা ওই যে মান্দাতার আমলের যে এগুলো দিয়ে আসছে, সার্কুলার গুলো দিয়ে আসছে, সেই সার্কুলারে তারা চলতে থাকবে। তো এইভাবে আসলে তো সে অটোমেটিক বাইরে চলে যাবে। সেম টু দ্যাট, আবার হচ্ছে যে আমার এখানে যদি ডিপার্টমেন্ট গুলো না থাকে, তাহলে আমি হচ্ছে অযোগ্য প্রার্থীদেরকে আমি নিয়ে নিচ্ছি। অযোগ্য আমি বলবো না, হয়তো তারা যোগ্য, বাট আমি নন ডিপার্টমেন্টাল প্রার্থীদেরকে আমি নিয়ে নিচ্ছি। আমি তিতাস গ্যাসে নিচ্ছি কাকে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে। আমি তিতাস গ্যাসে নিচ্ছি কাকে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে। এই কারণে দেখেন তিতাস গ্যাসের প্রতিটা জায়গাতে তিতাস গ্যাসের কি পরিমাণে দুর্নীতি আছে,
কি পরিমাণে মানে প্ল্যান ঠিকভাবে করার বা ডিজাইন বা প্ল্যানের কি পরিমাণ অভাব আমরা দেখতে পাচ্ছি এখনকার সময়ে আর কি। কারণ কি সেখানে যে অয়েল অ্যান্ড গ্যাস ইঞ্জিনিয়ারিং নিয়ে যে পড়বে 4টা বছর পড়বে, তার যে অভিজ্ঞতাটা বা তার যে একটা প্ল্যান করার পরিকল্পনা করার যে তার একটা অ্যাবিলিটি, সেটা তো একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের নাই। এটা এটা সবাই আমরা বুঝবো, একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে সেটা নাই। সেম টু দ্যাট এটা সকল ক্ষেত্রে এটা হওয়া উচিত। ফায়ার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা দেখতেছি এখন কোথাও বাংলাদেশের প্রতিটা স্থানে ফায়ারের কোনো মানে ফায়ারের সেই পরিমাণে কোনো তত্ত্বাবধান নাই যে এই বিল্ডিংটা ফায়ারের সেফটির জন্য নির্ভর করে তৈরি করা হয়েছে কিনা, বা সেই সুযোগ সুবিধাগুলো আছে কিনা সেগুলো দেখভাল করার মতো লোক নাই। কারণ এই প্ল্যান এবং ডিজাইন গুলো কারা করবে? যে অবশ্যই ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এ যে একটা ডিগ্রি আছে, যার যার গ্রাজুয়েশন আছে, তাকেই তো নিয়োগ দেওয়া দরকার। কিন্তু এই আমাদের এই ডিপার্টমেন্ট গুলো না থাকার কারণে সাধারণ লোক সেখানে চাকরি করতেছে যাদের ন্যূনতম নলেজ গুলো নেই। যে কারণে আমাদের প্রতি বছর এই ফায়ার থেকে আমাদের বড় বড় ইনসিডেন্ট গুলো ঘটতেছে আর কি। এখন আরেকটা এটা হলো গিয়ে আমি একটু করলাম আর কি, সরি আমি একটু অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম, সবার একটু আহ বোঝার জন্য আর কি, একটু শেয়ার করার জন্য। আর হচ্ছে যে ছাত্রদেরকে যেটা, যারা বের হচ্ছে তাদের ক্ষেত্রে যেটা, তাদের একটু দেখতে হবে যে মার্কেট অ্যাসেসমেন্ট এখন কি চলতেছে। মার্কেট অ্যাসেসমেন্ট যদি আমার সাবজেক্টে না যায়, এটা আমার গুরুত্বপূর্ণ সাবজেক্ট স্যার। জি স্যার, এটা খুবই ফুললি গুরুত্বপূর্ণ। আমার সাবজেক্টটা চলতেছে না, আমার সাবজেক্টটা ফুললি যাচ্ছে না, তাহলে কি করতে হবে? আমার এই সাবজেক্টের সাথে লিঙ্ক করে আমি কোনটা চালাতে পারতেছি একটু দেখতে হবে। আমার এই সাবজেক্টের সাথে আমি কোনটা লিঙ্ক করে চালাতে পারছি, বাংলাদেশের প্রেক্ষাপটে হলে যে লিঙ্ক করে, হ্যাঁ, তখন সেই বিষয়ে কিছু দক্ষতা নেই। যেমন আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে বের হয়েছি, আমাদের দেশে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাকরিগুলো খুবই ক্ষীণ, খুবই কম। গ্রাজুয়েশন করলে হয়তো ট্রিপলি থেকে চাকরিগুলো সে ইজিলি পাবে, বাট ডিপ্লোমার ক্ষেত্রে কি নয়, সেক্ষেত্রে তাকে কি করতে হবে? লিঙ্ক করাতে হবে যে আমার যদি এখন ইলেকট্রনিক্স এর থেকে আমি কোনটাতে একটু দক্ষ হতে চাই, সেটা যদি আমার আইসিটি পর্যায়ে যায়, বিভিন্ন মোবাইল কোম্পানি গুলো আছে সেটার পর্যায়ে যদি আমার যায়, সেই সম্পর্কে আমি কিছু কাজ শিখে নিতে পারি। এট দা এন্ড অফ দ্য ইয়ারে যখন আমরা ডিপ্লোমার শেষের দিকে হয়তো একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকে, ওখানে বড় একটা সুযোগ থাকে, আমাদের ছাত্ররা ওই সময়টা ঠিকভাবে কাজে লাগাতে পারে না। ওই সময়টা সে যদি একটু মার্কেট যাচাই করে কাজে লাগায়, যে আমাদের দেশে এই জায়গাটা একটু দক্ষ আছে বা এই জায়গাটার একটু অপরচুনিটি আমার আছে। বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে ওয়ালটনের বলি বা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু ঢুকতেছে মোবাইল সেক্টরে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি ঢুকতেছে, এবং প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের সুযোগ সুবিধা আছে প্রাইভেট সেক্টরে। তো আমরা যদি ওই 6টা মাস, শেষের 6টা মাস বা শেষের 6টা মাসে যদি কেউ সুযোগ না লাগাতে পারে, সে যদি অন্য কোনো ওয়েতে একটু যদি শিক্ষা গ্রহণ করে, আমার মনে হয় এখানে বড় একটা অপরচুনিটি তার আছে। এখন শুধুমাত্র এটা ইলেকট্রনিক না, আইপি আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আছে, আমরা অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। এখানে অনেক জি স্যার। বড় বড় জিনিস আছে, এখানে অনেক বড় বড় মেশিনারি ইকুইপমেন্ট আছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ, হ্যাঁ, বিভিন্ন অটোনোমাস মেশিন গুলো আছে, বিভিন্ন পিএলসি মেশিন গুলো আছে। এইসব ক্ষেত্রে যদি সে 6টা মাস একটু হচ্ছে যে এক্সপিরিয়েন্স নেয়, পিএলসির ক্ষেত্রে হোক, অটোনোমাস মেশিনের ক্ষেত্রে হোক, লেদ মেশিনের ক্ষেত্রে হোক, সিএনসি মেশিনের ক্ষেত্রে হোক, তাহলে কিন্তু তার প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ ভালো ভালো জায়গাতে সে খুব দক্ষভাবে ঢুকতে পারে। হ্যাঁ, এখন হচ্ছে যে স্যার, এটা হলো জবের। আপনার কাছে একটা কোশ্চেন ছিল স্যার, যে জি আপনি অনেক মূল্যবান তথ্য আমাদেরকে দিয়েছেন, আমাদের ছোট ভাইদের বন্ধুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি অপরচুনিটি গুলো নিয়ে আপনি আলোচনা করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে অনেক সময় আমরা যে জিনিসটা দেখি যে আমরা ট্রেনিং এর প্রতি অনীহা, ট্রেনিং এর প্রতি অনেকে আমাদের অনীহা। আমরা মনে করি ডিপ্লোমা পাস করছি, বাস আমার তো একটা সার্টিফিকেট আছে, বিএসসি পাস করছি, আমার অনেক বড় একটা সার্টিফিকেট আছে। বাট আমরা তো জানি স্যার, আপনি জানেন আমি দীর্ঘদিন ধরে কর্মজীবনে আছি এবং নিজে প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি জব প্লেসমেন্ট নিয়ে কাজ করি। তো সেই জায়গাগুলোতে যে জিনিসটা দেখা যায়, আপনি যেটা বললেন যে আসলে আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে বাস্তব কর্মজীবনের অনেকটাই অমিল। সেক্ষেত্রে আবার এইরকম অপরচুনিটি আছে, আপনি যেটা বললেন যে আমি ইলেকট্রনিক্স এ পড়ছি দেখে আমাকে মোবাইল ইন্ডাস্ট্রি বা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, এমন মানে ধরাবাঁধা নিয়ম ধরে যদি আমরা বসে থাকি, তাহলে দেখা যাবে যে আমাদের বেকারত্বের সংখ্যা বাড়বে, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে, আমাদের অর্থনীতির চাকা মানে সচল থাকবে না। অনেকে আমরা মনে করি যে আমি হয়তো বেকার, হয়তো আমি তো আমার বাবার খাচ্ছি, আমি তো আমার মায়ের খাচ্ছি, অন্য কার কি। বাট সে যে সমাজের একটা বোঝা, দেশের একটা বোঝা, এটা আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি না। আমরা বেকার থাকতে রাজি আছি কিন্তু কাজ শিখতে রাজি থাকি না, বা দেখা যাচ্ছে যে আমার ডিপার্টমেন্টের জব না হলে অন্য ডিপার্টমেন্টে জব করতে চাই না। কিন্তু আমরা তো এটা জানি এখন বাস্তব
যে আমি ভূগোলে পড়ছি কিন্তু আমি আসে এখন ব্যাংকে চাকরি করছি, আমি ট্রিপলিতে বিএসসি করছি কিন্তু আমি আসে এখন ব্যাংকে চাকরি করতেছি। আবার ধরেন যে ওই ফিজিক্সে পড়ে আসে কিন্তু ওই ফার্মাসিউটিক্যালে রিপ্রেজেন্টেটিভ হিসেবে অনেকে কাজ করতেছে। এই জিনিসগুলো আমরা কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখতেছি। কিন্তু এই যে আমরা যখন স্টাডি রানিং থাকে তখন যে আমাদের ভিতরে জড়তা কাজ করে, আমি এই সাবজেক্টে পড়ি, আমি কেন ওই সাবজেক্টে জব করব, আমি এই সাবজেক্টে পড়ি কেন ওই সাবজেক্টে যাব, এই যে ইয়েটা জড়তাটা আমাদের থাকে বা ইগোটা থাকে, এটা আমাদের মনে হয় কিল করা দরকার। আর বাস্তব জীবনে প্রবেশ করতে গেলে আপনি যেটা বললেন স্যার, যে আমাদের অনেক কিছু জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে, মার্কেট সম্পর্কে বুঝতে হবে যে আমি যে সাবজেক্টে পড়তেছি এটার অপরচুনিটিটা কি কোথায়, এবং সেই অনুযায়ী আমাদেরকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তো স্যার আপনার কাছে একটু প্রশিক্ষণের গুরুত্বটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আপনি বিভিন্ন প্রশিক্ষণের কথাটা বললেন, তা আমরাও বাস্তব কর্মক্ষেত্রে যে জিনিসটা দেখি যে আসলে আমরা প্রফেশনাল অনেক কিন্তু কোর্স করি, আমরা চাকরি করতে করতে চাকরির পাশাপাশি কিন্তু অনেক ট্রেনিং করি, বাট নতুন যারা এরা কিন্তু ট্রেনিং করতে অত আগ্রহী না। ওরা দেখা যায় যে টাকা পয়সার হিসাব নিকাশ অনেক বেশি করে, মানে বাবা মার চেয়ে ওদের টাকা পয়সার হিসাবটা বেশি, কিন্তু এই অনেক টাকা পয়সাই কিন্তু তারা এই ট্রেনিং এর চেয়ে বেশি টাকা পয়সা তারা অপব্যয় করে, বিভিন্ন খাতে ব্যয় করে, যেগুলো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় ইয়ে করে। তো স্যার এটার গুরুত্ব নিয়ে একটু আপনি আলোচনা করবেন স্যার, প্রশিক্ষণের। এটা আসলে একদম সঠিক একটা কথা আর কি। আমি একটু শুরু থেকে বলতে চাই। শুরু থেকে হচ্ছে যেটা আর কি তুমি বললা আর কি, যে নন ডিপার্টমেন্টাল দেখা যাচ্ছে যে সে পাশ করেছে এই সাবজেক্টে, তারপরে অন্য সাবজেক্টে সে চাকরি করতেছে। এটা এখন আমাদের ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে, এখনকার সংখ্যাটা এটা বেড়ে যাচ্ছে, কিন্তু এটা সংখ্যাটা এরকম হওয়ার কথা না। যদি আমরা মার্কেটটা অ্যাসেসমেন্ট করতে পারি, আমার সাবজেক্টের সাথে যদি লিঙ্ক থাকে আর আমি যদি কিছু ট্রেনিং নিয়ে থাকি, তাহলে হওয়ার কথা না। এবং এটা যে করতেছে সে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনে নেই। আমরা হয়তো মনে করতেছি যে সে, হ্যাঁ, সে ডিগ্রিতে পাশ করে বা সে ইলেকট্রিক্যালে পাশ করে এখন সে কি বলে সেটা এমপিও, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা এমআর বলি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমার কাছে মনে হচ্ছে যে হি ইজ ভেরি হ্যাপি। ওই যে একটা কথা বললাম না, যে নদীর এপার ছায় দিয়া কহে দীর্ঘশ্বাস, উপরাতে সর্বসুখ আমার বিশ্বাস। কিন্তু গিয়ে দেখো, সে চিন্তা করতেছে যে দিস সার্টিফিকেট ইজ ভেরি লেস ফর মি। আমি যে সার্টিফিকেটটা অ্যাচিভ করেছি এই সার্টিফিকেটের কোনো মূল্য এখন নাই, কারণ আমি যে চাকরিটা করতেছি দিস ইজ নট দ্য রিলেটেড। সে কিন্তু স্যাটিসফ্যাকশনে নেই। তো এই যে সমস্যাটা, এটা কাটিয়ে ওঠার একটা উপায় হচ্ছে যে মূলত, হ্যাঁ, এটা থাকবে, এটা যে থাকবে তা না, বাট এটা হওয়া উচিত ছিল রেয়ার। বাট এটা কিন্তু এখন রেয়ার না, এটা ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে। এটা ম্যাক্সিমাইজ হওয়ার পিছনে প্রথম কারণটাই হচ্ছে মার্কেট অ্যাসেসমেন্ট নেই এবং হচ্ছে ট্রেনিং নেই। এই কথাটা, যে ছেলেটার হচ্ছে যে মার্কেট অ্যাসেসমেন্ট নেই, সে তো জানবে না মার্কেটে আমার সাবজেক্ট রিলেটেড কোন জিনিসটা চলতেছে। সে যদি সেটা জানে তাহলে তার আগ্রহ থাকবে ওই জিনিসটার প্রতি ট্রেনিং নেবার। জিনিসটা কিন্তু দুটো, একটা হচ্ছে যে মার্কেট অ্যাসেসমেন্ট। আমি যদি জানি যে আমি ইলেকট্রিক্যাল থেকে বের হবার পর মার্কেটে এই সাবজেক্টটা হচ্ছে খুব ভালো চলতেছে, তাহলে আমার চিন্তাই থাকবে ওই সাবজেক্টটা নিয়ে স্টাডি করার। ওই সাবজেক্টটা কি, ওটা বাংলাদেশে কখন আসতেছে। হ্যাঁ, ম্যাটল্যাবের কথাই বলি। ম্যাটল্যাব কি, ম্যাটল্যাব দিয়ে কি কি আমি কোডিং করতে পারতেছি, ম্যাটল্যাব দিয়ে কিভাবে আমি আগাতে পারতেছি। আমি একটা স্পেসিফিক এর কথা বলতেছি। ম্যাটল্যাব দিয়ে কি কি করা যাচ্ছে, মোটর ইন্ডাকশন করা যাচ্ছে কিনা, রান করা যাচ্ছে কিনা, ম্যাটল্যাবের প্রোগ্রামে কি কি করা যাচ্ছে। আমি তখন এগুলো ট্রেনিং নেওয়ার চেষ্টা করবো যে ম্যাটল্যাবের ট্রেনিং গুলো কোথায় হচ্ছে। তুমি দেখো, 6 মাস যদি কেউ, 6 মাস না, 3 মাস যদি কেউ এগুলো নিয়ে স্টাডি করে একটা ট্রেনিং নেয়, সে ম্যাটল্যাবে দক্ষ হয়ে যাবে। সেম টু দ্যাট, যে হচ্ছে যে সিএসসি তে আছে, সে চিন্তা করবে এখনকার রানিং বিষয়টা কি, পাইথন। পাইথন নিয়ে যে সে যখন প্রোগ্রামিং করতে থাকবে, সে যদি 3 মাস ট্রেনিং নেয়, সে পাইথনে একজন এক্সপার্ট হয়ে যাবে। এখন যদি তাদের চাকরিও না হয়, আমি বলবো সে ম্যাটল্যাব দিয়ে, পাইথন দিয়ে সে কোডিং করেও সে খুব সুন্দরভাবে দুই একটা ফ্যামিলি চলতে পারে। তাকে কারো কাছে দিতে হবে না, বরং তার কাছে কাজ আসবে। এখন ফ্রিল্যান্সিং এর সময়, এই ফ্রিল্যান্সিং এ অনেক কাজ চলে আসে, যারা এই দক্ষ তাদের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে আসে। হ্যাঁ, এখন সমস্যা জি হচ্ছে কি, স্যার আমরা আপনাকে, জি স্যার আপনাকে মার্কেট অসংখ্য ধন্যবাদ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আর আরেকটা জিনিস আমরা যেটা জানতে পারলাম, বুঝতে পারলাম যে কঠিন প্রশিক্ষণ আর সহজ যুদ্ধ যেটা মিলিটারিতে হয়, মিলিটারি কিন্তু সারা বছর কোনো যুদ্ধ করে না, শুধু ট্রেনিং নিয়েই থাকে। আর এত কঠিন ট্রেনিং করে যে তারা যুদ্ধ করতে সবসময় প্রস্তুত থাকে। এই জন্য আমাদেরকেও এই দিকটাতে নজর দিতে হবে এবং প্রশিক্ষণের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এখন একটু কিছু কমেন্টস আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভাইরা, বিভিন্ন আপুরা
বিভিন্ন কমেন্টস করেছে, সালাম দিয়েছেন এবং বলছেন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। জি, ধন্যবাদ। আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। আপনারা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন, এবং পর্যায়ক্রমে আমাদের এই লাইভ প্রোগ্রাম এবং প্রশিক্ষণগুলো নিয়মিত থাকবে। আমরা এই মুহূর্তে ফিজিক্যাল কোনো প্রশিক্ষণে যেতে পারছি না, যার কারণে আমরা ভার্চুয়াল কিছু প্রশিক্ষণে আসছি, যার শুরুটা ছিল আজকে। আজকে আমরা ক্যারিয়ার প্ল্যানিং মানে শুরু থেকে আমরা শুরু করতেছি, এরপর আমরা আস্তে আস্তে আসব সিভি রাইটিং, স্কিল ডেভেলপমেন্ট, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আমরা আসব। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের বেশি বেশি আমাদের পেজটাকে শেয়ার দেবেন এবং বন্ধুদের কাছে জানিয়ে দিবেন। ধন্যবাদ। হ্যাঁ, সালাম জানিয়েছেন জামান, বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা আমাদের প্রোগ্রামটা দেখার জন্য। আসলে সময় স্বল্পতার কারণে সবার সব কমেন্টস করা সম্ভব হচ্ছে না। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সবাইকে অনেক ধন্যবাদ। তো এখন আসছি আমরা টিপু ভাইয়ের কাছে, এম এ রশিদ টিপু ভাই। এম এ রশিদ টিপু ভাইয়ের কাছে আমরা একটু, স্যার আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এবং আমাদের পরামর্শ দিলেন। আমরা একটু আরেক দিকে একটু যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যে, হ্যালো, হ্যাঁ শুনছি, বলেন। আমাদের নবীন যে ইঞ্জিনিয়ার গুলো কর্মক্ষেত্রে আসতেছে তাদের জন্য কি কি করণীয়, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আপনি আমাদের আপনার অভিজ্ঞতা থেকে আমাদের নতুন প্রজন্মকে বিশেষ গাইডলাইন দিবেন এবং গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দিবেন। টিপু ভাই। থ্যাংক ইউ সো মাচ আলতাফ ভাই। আর নাসিবে খুব সুন্দর কথা বলছিলেন, নাসিবের কথাগুলো আমি পরে এক্সপ্লেন করবো। আগে আপনি কথা প্রশ্নের অ্যান্সারটা দিয়েছেন। নবীন ইঞ্জিনিয়ারদের আমি যেটা বলবো আর কি, আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের প্রথম টার্গেট যে থাকে যখন পড়াশোনা করে তখনই চিন্তা করে আর্নিং করাটা। আমার কথা বলবো যে সবাই আর্নিং এর ইস্যুটা মাথাতে ঝেড়ে ফেলতে হবে। আগে আমাকে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে প্রফেশনাল হিসেবে নিজে করে তুলতে হবে, এটা মোর টার্গেট থাকতে হবে। আর্নিং আমি যখন আমার নিজেকে যোগ্য করে তুলবো, আমি আমার আবার ভ্যালু ক্রিয়েট করবো, তখন আমার অটোমেটিকলি আমার আর্নিংটা আসবে। আর যখন যখন আমি আর্নিং এর কথা চিন্তা করবো তখন আমি টাকার কথা চিন্তা করবো, আমি কাজের কথা চিন্তা করবো না, আমার ক্যারিয়ার ডেভেলপ করার কথা চিন্তা করবো না। যখন এই জিনিসটা আমার মাথায় আসবে না, তখন আলটিমেটলি কি হবে, আলটিমেটলি আমি সব এভাবে থাকবো, স্ক্রিনটা ভালো হবে, কথা বলতে ভালো লাগে, একে হলে মনে হয় যে একা একা বক বক করি। তো সেটা হচ্ছে আমি দেখলাম প্রায় আমার নিজের প্রতিষ্ঠান, আমি দেখলাম যে অনেক ছেলে পেলে দেখি যে কিছু কদিন থাকার পরে মনে করে যে অনেক কিছু শিখে ফেলছি, তখন অন্য জায়গায় চলে যায়। তো চলে যাওয়া মানে কি, তো ওর লিমিটেশন থাকে, ও এর বাইরে আর বেশি কিছু করতে পারে না। আর আমার আমার নিজের কথা আমি চিন্তা করি, আমি নিজে এই জায়গাটা আসছি একদিনে আসিনি, আমার অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমি এই জায়গাটা আসছি। হ্যাঁ, তো কেন আমি টাকার কথা কখনো চিন্তা করিনি, আর্নিং এর কথা কখনো চিন্তা করিনি, আমি চিন্তা করছি নিজেকে ডেভেলপ করবো। আমার সবসময় নিজেকে ডেভেলপ করতে হবে, হাউ আই ক্যান ডেভেলপ মাইসেলফ। তো এই ডেভেলপ, আমি আরেকটা কথা বলি, আপনি তীর দেখছেন হতো, তীর, তীরটাকে আমি সবসময় এক্সাম্পল দিই, তীর যত পিছিয়ে টানবেন সে তত সামনে যাবে। আর যদি আপনি সামনে থেকে সামনে দূর যাবে না। আমি এভাবে আমার আমার যারা ইয়ে আছে স্টাফ আছে তাদেরকে বলি যে তোমরা সবসময় নিজেকে ব্যাকে যত নিজেকে ব্যাকে যত আনবা, যত শিখবা, তত তত সামনে যেতে পারবা। এই কথাটা আমি সবসময় সবাইকে বলি। তো এই জন্য কর্মক্ষেত্রে ঢুকতে হলে আগে শিখতে হবে, তাকে জানতে হবে কাজ শেখাটা, সিনিয়র যারা আছে তাদের কাছে যাওয়া, ওদের কাছ থেকে যে যে সাবজেক্টটা বুঝে, যে যে বিষয়টা বুঝে তার কাছে সকাল বিকাল তাকে ডিস্টার্ব করা, অফিসের বাইরেও তাকে ডিস্টার্ব করা যে ভাইয়া বা স্যার আমি জিনিসটা বুঝি না, এই কাজটা কেমনে কি করতে হবে, নতুন কোনো কিছু, এগুলো যদি তার পিপাসা থাকে, সে শিখতে 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 জানতে জানতে একসময় নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে। যখন সে নিজেকে নিজের দাম ক্রিয়েট করতে পারবে তখন তার অটোমেটিকলি মূল্য আসবেই। আমাকে বলতে হবে না যে আমি এই জানি ও জানি। আপনি আপনার প্রতিষ্ঠানে যখন আপনি প্রতিষ্ঠান বা আপনার আন্ডারে কোনো ছেলে জব করবে তখন আপনি বুঝবেন 10টার মধ্যে কার কোয়ালিটি কেমন। আপনি তাকে একটা ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করবেন, একটা ভালো পোস্ট দেওয়ার চিন্তা করবেন, ভালো দায়িত্ব দেওয়ার চিন্তা করবেন। আর যে দায়িত্ব নিতে পারে তাকেও দিতে, আর যে দায়িত্ব নিতে পারবে না, ক্যাপাবল না, তাকে কিন্তু আপনি দিবেন না, সে ওই জায়গায় পড়ে থাকবে। দেখেন সেম সেম ক্লাসমেট, সেম ইউনিভার্সিটি, হ্যাঁ সেম সাবজেক্টে পড়েও
একজন এক জায়গায় 10 বছর পড়ে আছে, আরেকটা ছেলে দেখেন অল্প সময়ের মধ্যে সে অনেক উপরে চলে যায় বা অনেক ভালো জব করে বা ভালো জায়গায় যায়, ভালো কোম্পানিতে যায়, ভালো পোস্টে চলে যায়। তো এটা হচ্ছে ওই কারণটাই যে শিখার মানে ইয়ে থাকতে হবে, পিপাসা থাকতে হবে। হ্যাঁ, আর যদি বলি যে মানে যদি মনে করি যে না আমার টাকা দরকার, তাহলে কদিন এখানে প্রচুর শিখে টিকে আরেক জায়গায় চলে গেলাম, তো কি শিখলাম, আরেক জায়গায় চলে গেলাম, এই যেতে যেতে একটা লিমিটেশন থাকে, লিমিটেশনের বাইরে সে বেশি যেতে পারে না। সেই জন্য আমার আমার যারা অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, যারা নতুন ইঞ্জিনিয়ার, ফ্রেশ ইঞ্জিনিয়ার, তারা অন্তত এই জিনিসটা যেন তাদের মাথায় না থাকে, আর্নিং এর ব্যাপারটা তাদের চিন্তা করতে হবে, আগে আমাকে শিখতে হবে, আগে আমাকে জানতে হবে, দেন সে তার জীবন সাকসেস করে, হি উইল বি সাকসেস ইন হিজ লাইফ, এটা আমি বিশ্বাস করি। আর আরেকটা জিনিস হচ্ছে যে যে নাসিবের যে কথাটা বলছিলেন যে আমার এই ফায়ার সেফটির ব্যাপারে, যে ওনার সাথে একদম আমি একমত যে বাংলাদেশে আসলে ফায়ার প্রফেশনাল, ফায়ার নিয়ে কোনো পড়াশোনা নেই, কোথাও নেই। আমার অনেক আর্টিকেল আসছে, অনেক পত্রপত্রিকা, অনেক টিভিতে, আমি টক শোতে অনেক কথা বলছি, ইভেন আমাদের বুয়েটও কোনো ইনস্টিটিউশন নাই। হ্যাঁ, মানে উনি বলে যে আছে, মানে নাই। কিছু কিছু মানুষ ব্যবসার জন্য 2 দিন 3 দিন 7 দিন 5 দিনের ট্রেনিং সেশন চালু করে, কিছু টাকা নেয়, নিয়ে তারা ওদেরকে ছেড়ে দেয়। 7 দিনে আপনি তাকে ফায়ার সেফটি কি পড়াবেন? হ্যাঁ, 10 দিনে ফায়ার সেফটি কি কোর্স করাবেন? বাইরে ফায়ার সেফটির উপরে মাস্টার্স, উনি ইন্ডিয়ার কথা বললেন যে ইন্ডিয়াতে বা আমাদের পার্শ্ববর্তী সব দেশেই ফায়ার সেফটির উপরে ব্যাচেলর ডিগ্রি আছে, ব্যাচেলর 4 ইয়ার্স 3 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি আছে, পিএইচডি পর্যন্ত আছে ফায়ারের উপরে। হ্যাঁ, সেখানে আমাদের কোনো ট্রেড কোর্স পর্যন্ত নাই বাংলাদেশে। হ্যাঁ, তো আপনার এই যে বিশাল ফিল্ড করে আছে আরএমজি সেক্টর, আমি এক্স অ্যাকর্ড ইঞ্জিনিয়ার, আমাদের অ্যাকর্ডের আন্ডারে প্রায় 3000 ফ্যাক্টরি আছে। সবগুলোতে ফায়ার সেফটি, ফায়ার ইকুইপমেন্ট বলেন, ফায়ার প্রোটেকশন সিস্টেম, ফায়ার ডিটেকশন সিস্টেম, এই সিস্টেমগুলো ইনস্টল করা আছে। তারপরে এগুলো মেনটেন করার জন্য প্রপার ইঞ্জিনিয়ার, দক্ষ ইঞ্জিনিয়ার নাই। তো কোটি কোটি টাকা ব্যয় করে এইসব ইনস্টল করা হয়েছে একটা ফ্যাক্টরিতে, বাইরের বা ইয়েদের জন্য, অ্যাকর্ডের চাপে বা অ্যালায়েন্সের চাপে। কিন্তু এগুলো আপনি টাকাটা ইনস্টল করলেন, কিন্তু প্রপারলি আপনি এগুলোকে মেনটেন করতে পারলেন না, প্রপার ইঞ্জিনিয়ার অভাব, দক্ষ জনশক্তির অভাবে। তাহলে কি করতে হবে? এগুলোর জন্য দক্ষ জনশক্তি দরকার, হিউজ পরিমাণ দক্ষ জনশক্তি দরকার আমার। এই জনশক্তি কি করতে হবে? আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো আগে আসতে হবে, বা কারিগরি শিক্ষা বোর্ডকেও আগে আসতে হবে। পোস্ট কারিকুলাম ইনক্লুড করা দরকার, এটা সাবজেক্টগুলো দরকার ফায়ার সেফটির উপরে। ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, স্ট্রাকচারাল সেফটি। শুধু ফায়ার সেফটি না, 3টা সেফটি আছে, স্ট্রাকচারাল সেফটিও আছে, তারপরে ইলেকট্রিক্যাল সেফটি ইস্যু আছে। ইলেকট্রিক্যালে শুধু আমাদের ইলেকট্রিক্যালের কিছু জিনিসপত্র পড়ানো হয়, সেফটি ইস্যুগুলো কি কি হতে পারে। ফায়ার আগুন ধরার মূল আগের কারণটাই হচ্ছে যে ইলেকট্রিক্যালটা যদি আপনার প্রপারলি ডিজাইন করা হয়, প্রপারলি সেফটিটা মেনটেন করা হয়, তাহলে কিন্তু আগুন ধরার পসিবিলিটি আসে না। আর যেখানে আগুন ধরার পসিবিলিটি কমে যাবে, সেখানে পরের স্টেপ হচ্ছে যে আমার ফায়ার ফাইট করা, তাই না? তো এই জন্য হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটিটার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। তার পাশাপাশি স্ট্রাকচারাল সেফটি, সিভিলে যারা আছে তাদেরকে স্ট্রাকচারাল সেফটি বিভিন্ন ইস্যু আছে। অনেক সময় বিল্ডিং এর কলামের সাইজ ঠিক হয় না, বিল্ডিং ডিজাইন প্রপারলি হয় না, স্ট্রাকচারাল ডিজাইন প্রপারলি হয় না, এগুলো প্রপারলি করা। তারপরে এই জিনিসগুলো বিশাল অনেক সাবজেক্ট আছে, এগুলোতে মানে হিউজ ক্যারিয়ারও আছে। এগুলোর জন্য আলাদা ফোকাস করা উচিত প্রত্যেকটা ইউনিভার্সিটি, ইনস্টিটিউশনস বা কারিগরি শিক্ষা বোর্ড বলে, এগুলোকে ফোকাস করে দক্ষ জনশক্তি করতে হবে। শুধু দেশে না, দেশে বাইরেও কাজ করতে পারবে। আর আমাদের দেশে অনেকে হয়তো বাইরের থেকে ফায়ার সেফটি ইঞ্জিনিয়ার হায়ার করেন, উনি যেটা বললেন আর কি, আমি দেখছি অনেক ফায়ার সেফটি যে দে আর নট ক্যাপাবল। আমি দেখছি মানে কাজ করে তারা, কাজের কোয়ালিটি যে আমরি অনেক ভালো। আমরা যখন অ্যাকর্ডে ছিলাম, আমরা ইন্ডিয়ান কনসার্ন অনেক ডিজাইন কাজ করছি, আমরা দেখছি যে তাদের কাজে অনেক, তাদের মধ্যে কি আছে, প্রেজেন্টেশনের ব্যাপার আছে, খুব ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারে। বাট আমাদের দেশের অনেক কনসালটেন্ট আছে, দে আর নট সার্টিফাইড ইঞ্জিনিয়ার, দে আর নট ফায়ার সেফটি প্রফেশনাল ইঞ্জিনিয়ার, বাট তারা ফায়ার কনসালটেন্সি করে। ইঞ্জিনিয়ার থাক দূরের কথা, নাসিবে যেটা বললো যে ইঞ্জিনিয়ারিং কাজ করে, এরা মানে কোনো কিছু ট্রেনিং ছাড়া ইঞ্জিনিয়ারিং কাজ করে। ইঞ্জিনিয়ার কাজ থাক দূরের কথা, কনসালটেন্টও বড় বড় কনসালটেন্ট, তারা ফায়ার নিয়ে তার কোনো পড়াশোনা নাই, কিন্তু বাংলাদেশে বড় বড় কনসালটেন্ট কেন? কারণ নাই তো। হ্যাঁ, নাই বিধায় সবাই ওনার কাছে যাচ্ছে। উনি পড়াশোনা করে আসছে, কোন সাবজেক্টে বাস একটু ভালো কথা বলতে পারে, ফুটপাট করে একটা লাইন বলতে পারে, মনে করে সে বড় কনসালটেন্ট। কিন্তু কনসালটেন্ট হয় নট ইজি। কনসালটেন্ট তাকে অনেক কিছু জানতে হবে, তাকে অনেক সময় দিতে হবে এইসব ব্যাপারে। একজন কনসালটেন্ট পালতে হবে, অনেক কেস স্টাডি করতে হবে, তাকে অনেক প্রচুর রিসার্চ করতে হবে।
যখন সে জি রিসার্চ করবে তখন হি উইল বিকাম এ কনসালটেন্ট। হ্যাঁ, তো এমনি কদিন কাজ করার পরে একটা ফার্মে চাকরি করলো, 4-5 দিন 6 মাস চাকরি করার পরে সে ডিজাইনটা পরিবেশ বুঝে গেল, বুঝে যাওয়ার পরে ও আচ্ছা এটা 10 ফিট পর পর দেয়, এটা 5 ফিট পর পর দেয়, এটা এইটা হয়ে গেল। কিন্তু এটা না, ডিজাইন এটা না, এটা কনসালটেন্সি জি না। কনসালটেন্সির বিহাইন্ডে অনেক কিছু থাকে। হুম, কস্ট মিনিমাইজিং থাকে, তারপরে এটা কি অপারেশনাল হবে কিনা, এটা আপনার জীবনে ফায়ার হবে না, যেদিন আগুন লাগবে সেদিন আপনার সিস্টেম কাজ করলো না, তাহলে সিস্টেম দিয়ে লাভ আছে করে টাকা ইনভেস্ট করে। একটা প্রতিষ্ঠানে দেখেন জীবনে কখনো আগুন লাগিয়ে নেই, হ্যাঁ, কিন্তু আবার এমন দিনে আগুন লাগছে সেদিন এটা কাজ করতেছে না। তাহলে কি করতে হবে? কনসালটেন্ট এমন ডিজাইন করতে হবে যেন এটা যেদিন আগুন লাগবে সেদিন সেটা কাজ করে। আর এটা কাজ করার জন্য এটাকে প্রতিদিন প্রপারলি এটাকে মেনটেন করতে হবে, মেনটেনেন্স করতে হবে, ইয়ারলি মেনটেনেন্স করতে হবে, কোয়ার্টারলি মেনটেনেন্স করতে হবে, হাফ হাফ কোয়ার্টারলি মানে হাফ ইয়ারলি ম্যানেজ করে করতে হবে, মেনটেনেন্স করতে হবে। তো এইসব প্রচুর জব ক্ষেত্র আছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করে এখন হেভি ইন্ডাস্ট্রিতে হয়তো ফায়ার উপরে খুব মানে কনসার্ন। আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এখন সব হাই রাইজ, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইভেন হসপিটাল। তারপরে আমি কিন্তু এখন রিসোর্টে আছি, এখানে আমি একটা কাজে আসছি ফায়ার সেফটি পারপাসে। ওয়ালটনের কথা বললো, ওয়ালটন একটা হাই রাইজ বিল্ডিং করতেছে, মানে ফায়ার সেফটি নিয়ে কাজ করবে। তো আমার প্রজেক্ট দেখতে আসছে ওরা। আমি কিন্তু টিলনাম একটা রিসোর্টে আছি, এখানে ফায়ার সেফটি নিয়ে কাজ করছি, এখন ওরা ভিজিটে আসছে, ওদেরকে নিয়ে টিমটাকে নিয়ে আসছে। হ্যাঁ, তো এই জন্য বলি আর কি যে যদি মানে কনসালটেন্টের ফিল্ডটা পুরো ফাঁকা আছে, যারা কনসালটেন্সি করতেছে দে আর নট প্রপার কনসালটেন্ট। আমি বলতেছি বাংলাদেশে হাতে গোনা 3-4 জন কনসালটেন্ট আছে, কিন্তু আপনি কনসালটেন্টের লিস্ট পাবেন 100, 200, 300, 400 করতে পাবেন কনসালটেন্সি করে। এরা নক করে ব্যবসায়ী আইসা ড্রয়িং ডিজাইন করতেছে, মানে কাজ আমাকে দিবেন, আমি আপনার ডিজাইন ফ্রি করে দেবো। তো এটা কোনো কনসালটেন্সি কাজ, একটা ডিজাইন কি ফ্রি হয় বলেন? হ্যাঁ, একটা ডিজাইন ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, আমাদের দেশের একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টে বলবেন যে আপনি আমাকে মাল দিব, আমি মাল সাপ্লাই দিব আপনার এই প্রতিষ্ঠানে, আপনি ডিজাইন যা লাগে আমি ফ্রি করে দিব আপনাকে। তার তো মহা খুশি। টিপু সাহেব যাবে ডিজাইন করতে 4-5 লাখ টাকা দিব, আর ওই লোক আমার ফ্রি করে দিব, 5 লাখ টাকা বাইসে গেছে, খুব খুশি হয়। যদি 5 লাখ টাকার জন্য যে তার 20 টাকা চলে যাচ্ছে তার কিন্তু খবর নেই। এটা বোঝা নেই। জি, এটা বোঝা সামনে হ্যাঁ, সামনে দিয়ে 5 লাখ টাকা কিন্তু কি করে? আর তার ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার বলো স্যার টিপু সাহেব 5 লাখ টাকা দিবেন ডিজাইনের জন্য, আবার আসবে সাইড ভিজিট টিজিট এত ঝামেলা, এটা কাজটা দিয়ে দেন, 5 টাকা পয়সা কিছু দিব না, মাল সাপ্লাই দিবেন, বাস শেষ। তো তো ধন্যবাদ টিপু ভাই, গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। তো আপনার কাছে আরেকটু জানতে চাই, আপনার আলোচনা থেকে যে জিনিসটা আমরা পেলাম, যে জিনিসটা বের হয়ে আসলো, নতুনদের মধ্যে যে হতাশাটা কাজ করে যে আমি এখন ডিপ্লোমা পাস করছি বা আমি এখন বিএসসি পাস করছি, আমার এখন এত স্কিল হতে হবে, অত স্কিল হতে হবে, এত বেতন হতে হবে, অত বেতন হতে হবে, আমার এই পজিশন দিতে হবে, আমার এই চেয়ার দিতে হবে, আমি এখানে বসে কাজ করতে পারবো না, আমি এই এনভায়রনমেন্টে কাজ করতে পারবো না। এই যে ইগোটা কাজ করে, প্রথমে তারা মানে নিজেদের অ্যানালাইসিস করে না যে আমি কতটুকু যোগ্য, আমি কতটুকু দক্ষ, আমাকে একটা কোম্পানি 10,000 টাকা দিবে, আমাকে একটা কোম্পানি 20,000 টাকা দিবে, এর আউটপুট আমি দিতে পারবো কিনা, সে যদি আউটপুট না পায় কেন আমাকে 20,000 টাকা দিবে, কেন আমাকে 10,000 টাকা দিবে, কেন আমাকে 50,000 টাকা দিবে। এই জিনিসটা কিন্তু আমরা ভাবি না। যেটা আপনি বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে ভাবতে হবে যে আমি কতটুকু দক্ষ, আমি কতটুকু যোগ্য, আমি কতটুকু পারবো, আমি কতটুকু আউটপুট দিতে পারবো। এটা আমরা নিজেরাই যদি নিজেদেরকে আমার ভ্যালুটা আমাকে তৈরি করে নিতে হবে, তৈরি করে নিতে হবে। যে যেহেতু আমাদের বাস্তব একাডেমিকের সঙ্গে আমাদের কর্মক্ষেত্রে অনেকটাই অমিল, আমরা সার্টিফিকেশনের জন্য হয়তো পড়াশোনা করতেছি, আমাদের ব্রেনটা ডেভেলপমেন্টের জন্য আমরা পড়াশোনা করতেছি, অনার্স করতেছি, মাস্টার্স করতেছি, ডিপ্লোমা করতেছি, যে যেটাই করি এটা করতেছি, বাট কর্মক্ষেত্রে আসে আমাদেরকে অবশ্যই সময় এবং শ্রমটাকে ইনভেস্ট হিসেবে কাজে লাগাইতে হবে। আমাদেরকে মনে করতে হবে যে আমি আরো 6 মাস ট্রেনিং করতেছি, বা আরো 6 মাস স্টাডি করতেছি, বা আরো 1 বছর স্টাডি করতেছি। এই জিনিসটা মাথার ভিতর ঢুকে নিয়ে আমাদেরকে কাজ শুরু করতে হবে। স্যার যেটা বললো কিছুক্ষণ আগে, যে আমাদের কিন্তু যেহেতু আমিও এই সেক্টরটা নিয়ে কাজ করি, জব প্লেসমেন্ট এবং ট্রেনিং নিয়ে, তো আসলে আমাদের জব ক্ষেত্রে দুটাই, একটা হচ্ছে গভর্নমেন্ট, একটা হচ্ছে যে প্রাইভেট। গভর্নমেন্টে দেখা যায় মাত্র কিন্তু 4% মতো আর কি অপরচুনিটি আছে,
আর 96%-এর মতোই হচ্ছে আমাদের প্রাইভেট অর্গানাইজেশন গুলো, এনজিও গুলো, ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো, এগুলোতে আমাদের অপরচুনিটিতে, এগুলোতে আমাদেরকে কিভাবে যাইতে হবে, শুরুটা কিভাবে করতে হবে, নিজেদের কিভাবে দক্ষ করে নিতে হবে, এই জিনিসগুলোর প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, নতুনদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আসছে আপনার আলোচনা থেকে এবং স্যারের আলোচনা থেকে, যে আমাদের স্কিলটাকে ডেভেলপ করতে হবে, আমাদের দক্ষতা অর্জন করতে হবে এবং শুরু করতে হবে। আমাদের বেকার বসে থাকা যাবে না, শুরু করতে হবে। থাকে সাপোজ হচ্ছে যে আমার যতটুকু কাজ দিচ্ছি আমি ততটুকু কাজ করে শেষ, এটাও কিন্তু চিন্তা করা যাবে না। না, এটা করা যাবে না, আমাকে জি জি অবশ্যই বাড়তি কাজ করতে হবে, বাড়তি কাজ না করলে আমাদের প্রমোশন ইনক্রিমেন্ট জি 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 ধন্যবাদ। অনেক ছেলে দেখবেন যে আফসোস থাকে, আপনি কর্মক্ষেত্রে অনেক ছেলে দেখবেন যে বলে যে আমি অনেক পরিশ্রম করলাম, অনেক কাজ করলাম, কিন্তু আমার ওই বসে আমাকে স্যালারি বাড়ে না, যে আমি চালাতে পারি না, এই পারি না। এটা ভুল কথা। যে অনেকে বলে মনে সান্ত্বনা দেয় যে আমি ওয়েলিং দিতে পারি না বিধে আমার ইনক্রিমেন্ট হয় নাই, আমি ওয়েলিং দিতে পারি না আমার প্রমোশন হয় না, ভুল কথা। বস জানেন যে কোন ছেলে দক্ষ, কোন ছেলে অভিজ্ঞ, সে ওই ওই অনুযায়ী তাকে দেয়। যেসব মানুষ এগুলো বলে, যেসব ছেলে ফেলে এসব বলে, তারা আসলে পরিশ্রম করে ঠিকই, কিন্তু আউটপুট দিতে পারে না। হ্যাঁ, বুঝতে পারে না যে আমার গ্যাপটা কোথায়, আমার ভুলটা কোথায়, মানে নিজের ভুলটা নিজেরা ধরতে পারি না। পরিশ্রম করতেছি কিন্তু সেটা সাজানো গোছানো এবং হচ্ছে ইয়াটা না আর কি, ইফেক্টিভ না। এই কারণে যে আমাদের পরিশ্রম করে ঠিকই, ঘাম জড়ায় ঠিকই, বাট এই ঘাম এবং পরিশ্রমের আউটপুট জিরো, কোনো রেজাল্ট সে আসতে পারে। সেই জন্য সে নিজের স্যাটিসফ্যাকশন পায় না, আরেকজনকে স্যাটিসফ্যাকশন করতে পারে না। তাহলে কাজ আচ্ছা, আমরা এবার বল প্রয়োগ করার পর রেজাল্ট আসে, তাকে কাজ মানে কাজের সংজ্ঞাটা কিন্তু আমরা ছোটবেলা পড়ে আসছি। সংজ্ঞাটা কি? একটা রেজাল্ট আসতে হবে কাজে। আমি এই জিনিসটাকে আমি উঠাইলাম, ধরলাম, ধরে আমি জায়গার মতো রাখতে পারলাম না, তাহলে কাজ হবে না। আমার যে জায়গায় রাখার দরকার সেই জায়গায় যদি রাখি তাহলে আমার কাজ হবে। জি ধন্যবাদ ধন্যবাদ আরিফ ভাই। এবার আমরা আসলে আমাদের যে হোস্ট করতেছিল সে আনফরচুনেটলি আমাদের সাথে কানেক্টেড হতে পারেনি। তো আমি আসলে তার রিপ্লেসমেন্ট হিসেবে আছি। তো আলতাফ ভাই হচ্ছেন আমাদের গেস্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে আলতাফ ভাইকেই আমাদের ইয়েটা চালিয়ে নিতে হচ্ছিল। তো আলতাফ ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আসলে মানে এখানে যে প্রশ্নগুলো আছে, তো আমাদের এখন প্রকৌশলীদের আসলে দক্ষতার উন্নয়নের ক্ষেত্রে ট্রেনিং এর ভূমিকা নিয়ে আপনি যদি বিস্তর আলোচনা করতেন আর কি, আপনার কাছে এই প্রশ্নটা। ধন্যবাদ ভাই। আমি ইন্টারাপ্ট করতে চাচ্ছি, সরি, আই এম এক্সট্রিমলি সরি, আই ওয়ান্ট টু ইন্টারাপ্ট টু ইউ অ্যাকচুয়ালি, এন্ড আই এম অ্যাপোলোজাইজ টু ইউ। আমি একটু আর কি চলে যেতে চাচ্ছি আর কি, বিকজ আমার একটু ব্যস্ততা আছে আর কি। আমি মূলত গবেষণার কাজ করার ফলে আজকে একটু গবেষণার কনফারেন্স আছে আমার ইন্টারন্যাশনালি আর কি। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, আমি এক্সট্রিমলি সরি। আজকে খুব সুন্দরভাবে আলোচনা টিপু ভাইয়ের সাথে আজকে আমার পরিচয় হলো আর কি। তো ফায়ারের ব্যাপারে স্যার আমারও সৌভাগ্য হলো আপনাদের মতো মানুষদের সঙ্গে একটা প্রোগ্রাম করার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। টিপু ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আগামীতে হয়তো আবার দেখা হবে বা এই বিষয়ে কথা হবে, কারণ আমি কিছুটা এনভায়রনমেন্টাল মানে প্রোটেকশন নিয়ে এবং ওয়ার্ল্ড গ্রিন এনার্জি নিয়ে আমি মূলত কাজ করি, বিকজ অ্যাকচুয়ালি আই এম এ রিসার্চার অফ রিনিউয়েবল এনার্জি। তো সেক্ষেত্রে হচ্ছে যে বিশ্বের এনভায়রনমেন্টাল এবং ইমিশন, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, এসব নিয়ে মূলত আমি অনেকটা কাজ করি আর কি। তো আর একটা মেসেজ দিয়ে যেতে চাচ্ছি এট দ্য লাস্ট টাইম, বিকজ আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি, কারণ আমি রিসার্চের কাজে, গবেষণার কাজে প্রায় 50-এর অধিক দেশ আর কি ভ্রমণ করেছি, অধিক দেশে কাজ করেছি, 50+ কান্ট্রি। তো অ্যাজ দ্য এক্সপিরিয়েন্স আর কি, সেই এক্সপিরিয়েন্স হিসাবে যেটা হচ্ছে আমাদের দেশে মূলত আমরা জানি না, যারা জানে, আমরা যদি একটু যে বললাম যে অ্যাসেসমেন্ট এন্ড রিসার্চ, মাঝখানে টিপু ভাই রিসার্চের কথা বলছে, যদি অনেক গবেষণা করে, অবশ্যই উনি আমার সাথে একমত হবে যে বাংলাদেশ থেকে পাবলিক ইউনিভার্সিটির ম্যাক্সিমাম স্টুডেন্টরা তারা দেশে জব করে না, তারা চলে যায় বাইরে জবও করতে যাচ্ছে না, বাইরে কিন্তু জব নিয়ে যাচ্ছে না, বাইরে কিন্তু ইজিলি তারা যাচ্ছে ভালো অ্যামাউন্টের একটা স্কলারশিপ, যেটা আনবিলিভেবল। বাংলাদেশে যে সরকারি চাকরি যেটা আমরা বলি আর কি, নবম শ্রেণীর আর কি, ফার্স্ট ক্লাস অফিসার, তাই না, 22,000 টাকা বেসিক, এর দেখা যাচ্ছে 10 টাইমস, 10 টাইমস না হলে মিনিমাম 5 টাইমস এর
অর্থাৎ লাখের উপরে তারা স্কলারশিপ নিয়ে ইজিলি তারা চলে যাচ্ছে। তো এই সেক্টরটায় প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা এবং ডিপ্লোমা স্টুডেন্টরা এই সেক্টরটা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, কিছুই জানে না এই সেক্টরটা সম্পর্কে। এই আমি কেন এই সেক্টরটা সম্পর্কে একটু বলতেছি, এটাও হচ্ছে ট্রেনিং এর একটা অংশ। রিসার্চ কিন্তু ট্রেনিং এর একটা অনেক বড় একটা অংশ, কারণ প্রতিটা ইন্ডাস্ট্রিতে দেখবেন যে থাকে R&D ডিপার্টমেন্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমাদের দেশে হয়তো সেটা খুবই কম, বাট বাহিরে প্রতিটা ইনস্টিটিউটে R&D থাকতেই হবে, কারণ তাদের ইনোভেটিভ আইডিয়া থাকে। হ্যাঁ, এবং একজন ইঞ্জিনিয়ার সে শুধু ইঞ্জিনিয়ার না, অ্যাকচুয়ালি হি ইজ এ রিসার্চার। একজন যিনি ইঞ্জিনিয়ার আছে, আমরা যদি এখন এই কোভিড-19 এর ক্ষেত্রে আপনি ভালোভাবে এখন বুঝতে পারবেন, এই কোভিড-19 এর ক্ষেত্রে ডাক্তাররা যারা ডক্টর আছে, প্রফেশনাল ডক্টর, তারা শুধু সার্ভিস দিতে পারতেছে, নার্সরা সার্ভিস দিতে পারতেছে, কিন্তু এই যে ইনভেনশন কারা করতেছে? ইনভেনশনের লোক নেই। একটা ইনভেনশন যারা করতেছে, এই যে আমাদের কোভিড-19 এর যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের এটার যে প্রতিষেধক আসবে, তার ইনভেন্টর কারা? তারা কিন্তু পেছনে রয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু বিশাল একটা অবদান রাখতেছে। তো সেম টু দ্যাট, প্রতিটা ইঞ্জিনিয়ার সে তার ডিপার্টমেন্টে একজন রিসার্চার, কিন্তু আমি টিল নাও রিসার্চ করি। হ্যাঁ, আপনার সাথে একমত আছি। আমি টিল নাও রিসার্চ ইন্টারন্যাশনাল পেপার পাবলিশ হয়েছে। নেক্সট একটা আমি করতেছি ফায়ার রেটেড পেইন্ট এন্ড ফায়ার রেটেড সিমেন্টের উপরে। তো আমার সাথে কাজ করে এমআইএসটি একজন মেজর আছে, সরি মেজর, আগে ক্যাপ্টেন ছিল, এখন মেজর ক্যাপ্টেন আদিব। তো আমরা দুজনে কাজগুলো করে আসি বেসিক্যালি। হ্যাঁ, তো ওর সাথে আমার আরো কিছু কাজ হবে সব ইনশাআল্লাহ নেক্সট টাইম। তো আমি এই কথাই বলি, আপনার সাথে আমি একমত যে মানে আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার, অ্যাজ এ কনসালটেন্ট, নাও টিল নাও আই প্র্যাকটিস রিসার্চ। আমরা লার্নার, কিন্তু আমাদের ছোট ভাই বোনেরা ডিপ্লোমা পাস করে বা বিএসসি পাস করে তো ওরা অনেক বড় কিছু নিজেদেরকে করে, যার কারণে দেখা যায় ওরা ক্যারিয়ার গুলো স্টার্ট করতে চায় না, অনেক কিছু চিন্তা ভাবনা করে। আপনি যেটা বললেন টিপু ভাই, আমি ইচ্ছাকৃতভাবে প্রথম দিকে সময়টা নিচ্ছি, কারণ আমি একটু চলে যাবো এর জন্য। তো এটা হচ্ছে যে এই যে তার রিসার্চটা আর কি, মূলত আমার প্রায় হচ্ছে যে বললাম রিসার্চের কাজে বাইরে যাওয়া হয়। বিশেষ করে আমি কোলাবোরেশনে কাজ করি অস্ট্রেলিয়ার সাথে। আমার অনেক পাবলিকেশন যেগুলো অস্ট্রেলিয়ার সাথে আছে, গুগল স্কলারে গিয়ে পাওয়া যাবে। হয়তো টিপু ভাইয়ের সাথে একটু পেপার আমরা কম্বিনেশন করে পড়তে পারবো বা জানতে পারবো আর কি। তো সেক্ষেত্রে আমার 30+30টার অধিক আমার জার্নাল আছে আর কি, ইন্টারন্যাশনাল জার্নাল এবং আইএসআই ইন্ডেক্স, স্কুবাস ইন্ডেক্স এগুলো আছে। তো যাই হোক, এটা হচ্ছে যে রিসার্চের একটা ফল। এই জায়গাটাতে যদি কোনো স্টুডেন্ট শেষের দিকে কি একটা দুটো তাদের যে থিসিস আছে, তাদের যে প্রজেক্ট আছে, আন্ডারগ্রেডে প্রজেক্ট থাকে, থিসিস থাকে, এই সব থিসিস প্রজেক্ট দিয়ে সে যদি কিছু পাবলিকেশন করতে পারে, সেটা IEEE তে হোক, ইউএসবিআর এ হোক, স্প্রিঞ্জারে হোক, হ্যাঁ, তারপর ভালো কোনো জার্নালে, নেচারে হোক, এসব জার্নালে, কিছু ভালো মানের জার্নালে যদি সে দু একটা পাবলিকেশন করতে পারে, একটু খাটতে হবে, দুটো পাবলিকেশন দ্যাট ইজ এনাফ ফর গেটিং এ গুড অর স্ট্রং স্কলারশিপ। হ্যাঁ, এই দুটো পাবলিকেশন তার জন্য যথেষ্ট, ভালো মানের একটা স্কলারশিপ পেতে তার জন্য যথেষ্ট, সেটা যে কান্ট্রিতেই হোক না কেন। এটা কেন আমি বলতেছি, উদ্বুদ্ধ কেন করতেছি, আমাদের দেশের এই যে পপুলেশন ডেনসিটি, এত পরিমাণে পপুলেশন, এটার বড় একটা চাপ কিন্তু কমে যাচ্ছে যদি আমরা এই পর্যায়টাতে আমরা সবাইকে নিতে পারি। কমে তো যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই রিসার্চের দ্বারা এই যে তাদের যে ধারণাগুলো বাহির থেকে তারা যে ডিগ্রি নিয়ে আসবে বা বাহিরে বসে তারা যে ডিগ্রিগুলো পাবে, এই যে গবেষণাগুলো করবে, তার একটা ইমপ্লিমেন্ট যদি বাংলাদেশে করতে পারে, তাহলে আমরা ইন্টারন্যাশনালি আর কি আমরা সেটাকে প্রয়োগ করতে পারতেছি এবং আমরা সেই পর্যায়ে চলে যেতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর কি। হ্যাঁ, তো এই বিষয়গুলোতে একটু জোরদার দেওয়া, যেটা হচ্ছে যে এই বিষয়গুলোতে কিন্তু অনেক ট্রেনিং গুলো হয়, এই যে হাউ টু রাইট দ্য পাবলিকেশন, কিভাবে পাবলিকেশন করতে হবে, রিসার্চ ম্যাথোডোলজি, এইসব ইসে শুধু কোভিড-19 এর সময় না, আমরা যদি ইউটিউব দেখি, আমরা যদি অনলাইনে থাকি, ফেসবুকে অনেক রিসার্চ গ্রুপ আছে, অনেক ফেসবুকে পোস্টডক এন্ড মাস্টার্স ফেলোশিপ রিসার্চ গ্রুপ আছে, অথবা রিসার্চ গ্রুপ আছে অনলি। এইসব রিসার্চ গ্রুপ গুলোতে থাকলে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস এদের ওয়েবিনার গুলো হয়, এইসব জায়গাতে ফুললি ট্রেনিং দেওয়া হয় কিভাবে সে তার একাডেমিক সিভি গুলো রাইটিং করবে। সিভিরও দুটো পর্যায়ে আছে। আমরা যারা ভালো পাশ করি আর কি, ডিপ্লোমা থেকে পাশ করে বা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাশ করে, অনেকে সিভি লিখতে জানে না। অনেকে সিভি করে কি, এটা একদম বাস্তব কথা বলতেছে যে বিডি জবসে ফর্মটা পূরণ করা থাকে, ওখান থেকে যে সিভিটা চলে আসতেছে সেই সিভিটা সব জায়গায় শো করে। বাট একটা যে একাডেমিক ভাবে সে স্কলারশিপের জন্য সে যেখানে অ্যাপ্লাই করবে, সেখানকার সিভি এবং জবের ক্ষেত্রে যে যেখানে অ্যাপ্লাই করবে সেখানকার সিভি কখনো এক হতে পারে না। আর একটা জিনিস, যদি জবের ক্ষেত্রে যেটা হয়, আমাদের সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমাদের সবার ইয়াহু অ্যাকাউন্ট আছে, আমাদের সবার গুগল অ্যাকাউন্ট আছে, আমাদের 90% এই ইঞ্জিনিয়ারদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই। 90% আমি বলতে পারবো। বাহিরের জবের ক্ষেত্রে মেইন হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট। লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি কারো থাকে,
তখন প্রফেশনালি সে অনেকের সাথে অ্যাড হতে পারে তার প্রফেশন থেকে, এবং সেখান থেকে অনেকটা জব চলে আসে। এরকম অনেক জব আছে, হ্যাঁ অনেক ইন্টারন্যাশনালি অনেক অপরচুনিটি আছে। ইনডিড jobs.com আছে, হ্যাঁ এরকম অনেক জবসের সেক্টর আছে, জাপানের অনেক সেক্টর আছে, জবের সেক্টর গুলো আর কি। এরকম অনেক সেক্টর আছে যেসব জায়গাতে যদি নিজের সিভিটা মানসম্মত একটা সিভি, ইউরোপাস সিভি যদি কারো করা থাকে, ইউরোপাস সিভি থাকলে দেখা যাচ্ছে ইজিলি সে মাস্টার্স বা পিএইচডি স্কলারশিপের জন্য সে বাইরে ইজিলি অ্যাপ্লাই করতে পারে, ভালো একটা পাবলিকেশন থাকলে। তো সেক্ষেত্রে এটা একটা বড় হিউজ একটা অপরচুনিটি, যেটা আমরা অনেকেই জানি না। আমরা আমাদের চিন্তাধারাটাকে আমরা ন্যারো করে ফেলতেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাকে করতে হবে। বিশ্বটা তো শুধু আমার জন্য ওপেন করে দিচ্ছে, তাই না? আমার বাংলাদেশে যেহেতু পাসপোর্ট অফিস আছে, বাংলাদেশে অনেক এম্বাসির বা অনেক হাই কমিশন আছে, বা আমাদের পাশের দেশে আছে, তাহলে তো বিশ্বটা আমার কাছে ওপেন। তো আমি কেন শুধুমাত্র আমাকে এই ন্যারো বা একটা সীমাবদ্ধ জায়গায় থাকবো, তাই না? আমাদের এরকম প্রমাণ আছে, যে আমাদের বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হ্যাঁ তার সাথে আমি কাজ করি এবং সে আমার ফ্যামিলির একজন রিলেটিভ, আমি তার নাম বলতে চাচ্ছি না। বাংলাদেশের সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হ্যাঁ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ডুয়েট থেকে পাশ করার পরে সে মাস্টার্স করছে ইউনিভার্সিটি মালয়তে। এখন অস্ট্রেলিয়াতে সে ভালো একটা ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়াতে ডক্টরেট পরে এখন ভালো একটা ইউনিভার্সিটি সে পোস্টডক ফেলো হিসাবে আছে। সৌদি আরবে সে কাজ করতেছে, এমনকি অস্ট্রেলিয়া থেকে সে কয়েকবার অ্যাওয়ার্ড পেয়েছে। ইয়াং রিসার্চার হিসাবে সে কয়েকবার অ্যাওয়ার্ড পেয়েছে, শুধু সে না, কয়েকজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, নট অনলি ওয়ান, একাধিক। তো এগুলো হচ্ছে কি তাদের রিসার্চের ফল, এগুলো হচ্ছে তাদের ট্রেনিং এর ফলাফল আর কি। হ্যাঁ, তো এইসব জায়গাতে আমাদের একটু মানে জ্ঞানটা বা নলেজটা আমাদের এনরিচ করতে হবে, নম্বর ওয়ান। নম্বর টু, যেটা বলছে টিপু ভাই বলছে বা আলতাফ ভাই সুন্দর একটা কথা বলছে, যে আমরা এখনই হচ্ছে যে টাকার চিন্তা করি। এটা ক্ষেত্রে আমি একটু আমি একটা গল্প বলি, ছোট গল্প আমার একটু মনে আসছে, যে টাকার চিন্তাটা করে, যে স্টুডেন্ট এই টাকার চিন্তা করে। তো স্টুডেন্টদেরকে একটু ইন্টেলিজেন্ট হতে হবে। একটু গল্প আমি কেন বলতেছি, যাতে তারা একটু বুঝতে পারে। অনেক সময় গল্প বললে আমাদের আসে এবং হচ্ছে যে আমাদের ইন্সপিরেশন তৈরি হয় মিটিং এর প্রতি। তো সেটা হচ্ছে যে যেমন একটা গল্প আর কি। তো একটা লোক সে প্রতিদিন সেলুনে যায়, তো সেলুনে যিনি বারবার আছে বা নাপিত যেটাকে বলি আমরা, বারবার বা চুল যিনি কাটতেছে, তিনি তার সাথে গল্প করতেছে যে দেখেন এখান থেকে একটু পরে একটা ছোট একটা ছেলে আসবে, ওই ছেলেটা এত বোকা, আমি তাকে 1 টাকা দেই আর 5 টাকার একটা নোট দেই, সরি 5 টাকার একটা কয়েন দিই, 1 টাকার একটা কয়েন দিই, সে 5 টাকার কয়েন নেয় না, সে 1 টাকার কয়েনই নেয়, এতটা বোকা। তো এখন যে চুল কাটাতে গেছে যে ক্লায়েন্ট, সে তো বসে আছে, তো ছেলেটা আসলো, ছেলেটা আসার পরে বারবার তাকে বললো যে এটা 5 টাকার কয়েন, এটা 1 টাকার কয়েন, তুমি কোনটা নিবা? সে 1 টাকার কয়েন নিয়ে চলে গেছে, ছেলেটা 1 টাকার কয়েন নিয়ে চলে গেছে। এখন সে চিন্তা করলো, ওই ক্লায়েন্টটা চিন্তা করলো যে আসলে তো ছেলেটা বোকা, এই ছেলেটা 1 টাকাও চিনে না, 5 টাকাও চিনে না। তো দেখা গেল 1 টাকা দিয়ে সে একটা আইসক্রিম কিনে সে আইসক্রিম খাচ্ছে। এখন সে তার কাছে গেছে, ওই যে যে ক্লায়েন্ট চুল কাটার পরে সে তার কাছে গিয়ে বললো যে এই বাবু, তুমি তো আসলেই বোকা ছেলে, তুমি তো ফুলিশ। হ্যাঁ, ইউ ডোন্ট নো হুইচ ইজ ভ্যালুয়েবল। হ্যাঁ, 5 টাকা এটা তো ভ্যালুয়েবল, এটা তো ভ্যালুয়েবল দেন দা 1 টাকা। তো সে বলতেছে যে আঙ্কেল, আসলে আমি তো জানি 5 টাকাই হচ্ছে বড়, কিন্তু আমি 1 টাকা কেন নেই? 1 টাকা যদি আমি নেই তাহলে সে আমাকে বছরের পর বছর 1 টাকাই দিয়ে যাবে। 5 টাকা আমি যেদিন নিব সেদিন সে আর আমাকে টাকা দিবে না পরদিন। তাহলে আমার তো আইসক্রিমের টাকা প্রতিদিন লাগবে, আমার তো আইসক্রিমের টাকাটা প্রতিদিন লাগবে, তো আমি সারা জীবন আইসক্রিমই খেয়ে যাবো তার কাছে। এখন তাহলে চিন্তা করা যায় যে কে জ্ঞানী। আচ্ছা, পরবর্তী দিন এই লোকটা আবার চিন্তা করলো যে আজকে আমি একটু গিয়ে দেখি, আজকে আমি একটু ওই বারবারকে একটু বলি যে আজকে তুমি 1 টাকা দিও না, আজকে তুমি একটা কাজ করো, তুমি তো কয়েন দিচ্ছ, কয়েনে বোঝা যাচ্ছে না, বা ওর চিন্তাটা তো সে জানে, সে প্রকাশ করেনি, ওর কথাটা সে প্রকাশ করেনি, সে বলছে তুমি তো কয়েন দিচ্ছ, তুমি একটা কাজ করো, আজকে একটা কয়েন দাও আর একটা টাকা দাও, একটা কাগজের নোট দাও, দেখো সে কোনটা নেয়। তো সে করছে কি, 5 টাকার নোটটা রাখছে, 5 টাকার কয়েনটা রাখছে, বড় কয়েনটা। 1 টাকা আর আজকে রাখেনি, যে 1 টাকা তো প্রতিদিনই নেয়, 1 টাকা দিলে হয়তো 1 টাকাই নিবে, তখন সে আর ই করবে না, আজকে একটু দেখি ওকে অন্যদিকে বাজিয়ে 5 টাকার কয়েনটা আর 20 টাকার একটা নোট রাখছে দুই হাতে। এখন তাকে বলতেছে যে বাবু, আজকে 1 টাকা নেই, আজকে 5 টাকার কয়েন আর 20 টাকার কয়েনটা আছে, তুমি কোনটা নিবা? 20 টাকার নোটটা আছে, তো টাকার কথা উল্লেখ করেনি, বলতেছে এই নোটটা আছে এবং এই টাকাটা আছে, তুমি কোনটা নিবা? সে বলতেছে যে আঙ্কেল, আমাকে এই এই পয়সাটাই দেন। তো পয়সাটা হাতে নিয়েছে, হাতে নিয়ে বলতেছে যে আঙ্কেল, পয়সাটা হাতে নিলে হারিয়ে যাবে, আপনি ওই কাগজটা দিয়ে মোড়াই দেন। আপনি ওই যে 20 টাকা, ওইটা বলতেছে যে ওই কাগজটা দিয়ে আপনি আপনি পয়সাটা মুড়িয়ে দেন, কারণ পয়সাটা আমি নিলে হারিয়ে যাবে, বলতেছে ওই কাগজটা দিয়ে মুড়িয়ে দেন। বুঝতে পারছেন তো? তাই সে গেইনার হয়েছে কত?
25 টাকা গেইনার একদিনে। এখন সে চলে গেছে। এখন ওই ক্লায়েন্ট আবার তার পিছনে গেছে, ছেলেটার পিছনে, যে বলতেছে যে তুমি আজকে 2টাই নিলা কেন? বলতেছে আঙ্কেল আজকে আমি জানি কালকে থেকে আমাকে আর টাকা দিবে না, কারণ আজকে তো 5 টাকা, এরপরে তো সে আর আমাকে টাকা দিবে না। তাহলে আমি আরো বোকা সাজলাম যে এই 5 টাকাও দেন, ওই 20 টাকা আমাকে নিতে হবে, যে 5 টাকা দেন ঠিক আছে, আর ওই কাগজটা দিয়ে টাকাটা মরিয়ে দেন। তো তাহলে সে 25 টাকা পেয়ে গেল। এখন আমাদের এই ইঞ্জিনিয়ারদের সমস্যা হচ্ছে কি, এরা বারবারের মতো, নাপিতের মতো, এরা চিন্তা করতেছে যে এই ছেলেটা বোকা, এই ছেলেটা বোকা। তো সে চিন্তা করতেছে যে আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি আমার বাবা মায়ের, অনেক টাকা পয়সা নষ্ট করছি, এখন আর আমি নতুন করে টাকা পয়সা নষ্ট করতে যাব না, আমি কোনো ট্রেনিং শিখবো না, কিছু শিখবো না। সে কি করে, বাস্তব কথা আমি গুলো বলতেছি, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, বাট আমি কিন্তু বাস্তব কথা বলতেছি। না এটা বাস্তব সে স্যার, কি এটা করে, বাস্তব। সে শুরুতেই গিয়ে 8,000 টাকার একটা চাকরি করবে, 6,000 টাকার একটা চাকরি করবে, 10,000 টাকার একটা চাকরি করবে, কোনো কিছু জানে না, কোনো অভিজ্ঞতা নেই। এই 8,000 10,000 টাকার চাকরি করে সে তার মেন্টালি তার হ্যাম্পার হতে থাকবে, ডিসস্যাটিসফ্যাকশনে সে ভুগতে থাকবে। সে যখন দেখবে যে তার সাথের ইঞ্জিনিয়াররা ভালো ভালো জায়গায় চলে যাচ্ছে, কিন্তু সে তো নিজের দোষের দিকে দেখবে না, যে সে কিছুই জানে না সেটার দিকে দেখবে না। এই 8 থেকে 10,000 টাকা থেকে তার সুইচ হতে, তার 30,000 টাকা পর্যন্ত সুইচ হতে তার 5 বছর লাগবে। 5 থেকে 10 বছরে হয়তো সে 50,000 টাকার মতো স্থানে যাবে, এটাই ম্যাক্সিমাম ঘটতেছে। কিন্তু যে ছেলেটা 6 মাসের একটা ট্রেনিং নিয়ে ঢুকবে, যে ছেলেটা ভালো একটা ডিগ্রি নিয়ে ঢুকবে, যে ছেলেটা মার্কেট অ্যাসেসমেন্ট করে ঢুকবে, সে মিনিমাম 50,000 টাকার স্যালারিতে ঢুকবে এট দ্য ফার্স্ট পয়েন্টে। কারণ সে দক্ষ, এক্সপিরিয়েন্স, সে যদি দেখাতে পারে, 50,000 না হোক, আমার দেখা মতে আমি অনেক দেখেছি 30,000 টাকা স্যালারি অ্যাভেলেবেল, পিএলসি তে ভালো করতেছে, শুধুমাত্র 3 মাসের একটা ট্রেনিং নিয়েছে পিএলসি। এখন বাংলাদেশের অনেক টোবাকো ইন্ডাস্ট্রি আছে, যে ব্যাটের মতো আমি বলি, ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডাস্ট্রি, পিএলসি, সম্পূর্ণ পিএলসি লেভেল। ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রি সম্পূর্ণ পিএলসি লেভেল, এদের মেশিন গুলো সব পিএলসি। তো এখানে পিএলসি এক্সপার্ট দরকার হয় অনেক সময়, মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোতে অনেক পিএলসির আছে। তো একই, ওই ছেলেটা পিএলসির ব্যাপারে একটু প্রশিক্ষণ নিয়েছে, এখন তার স্যালারি হচ্ছে দেখা যাচ্ছে মাসে 30 থেকে 40,000 টাকা বা 50,000 টাকা। হ্যাঁ, আর ওর বন্ধুই যে হচ্ছে যে কোনো ট্রেনিং করেনি, সে 8,000 10,000 টাকায় স্যালারিতে ঢুকছে। তো সমস্যাটা এখানেই, সে চিন্তা করতেছে ওই বারবারের মতো 1 টাকা নিয়ে, আর যে বুদ্ধিমান সে 25 টাকা নিয়ে চলে যাবে আর কি। হ্যাঁ, জি স্যার, তো এই হচ্ছে আর কি। তো ঠিক আছে, আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, টিপু ভাই মনে হয় একটু ব্যস্ততার মধ্যে আছে, বা পরবর্তীতে আবার চলে আসবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বা আন্তরিক সাধুবাদ জানিয়ে প্রোগ্রাম শেষের দিকে এখন আর কি এখান থেকে সময় নিয়ে এখান থেকে লিভ করতেছি। জি, থ্যাংক ইউ সবাইকে, ভেরি গুড নাইট। থ্যাংক ইউ, আল্লাহ। ওকে স্যার, থ্যাংক ইউ, জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। জি আলতাফ ভাই, আমাদের আসলে প্রোগ্রামের আমাদের প্রোগ্রামটা শুরু করতেও একটু সময় লাগছে, যে আমাদের হোস্ট কানেক্ট করতে পারি নাই আমরা। তো তারপরও আশা করি স্যার এবং টিপু ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, এবং তাদের মাঝে আমি ইন্টারাপ্ট করে অনেক কিছু হয়তো অলরেডি বলে ফেলেছি, যা ছোট ভাইদের জন্য, ছোট বোনদের জন্য হয়তো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি। এবং এই বিষয়গুলো আমরা এখান থেকে যে বিষয়গুলো পালাম, যে আমাদের একটু গুরুত্ব দিতে হবে প্রশিক্ষণের প্রতি, আমাদের গুরুত্ব দিতে হবে আমাদের স্কিল ডেভেলপমেন্টের প্রতি, আমাদের গুরুত্ব দিতে হবে যে আমরা বসে থাকবো না, আমরা কাজ করব, যেটা হোক আমাদের আগে বেকারত্ব দূর করতে হবে, আগে আমাদের শুরু করতে হবে। শুরুটা যদি আমরা করতে পারি, শুরু করতে পারলে আমরা, বাংলাদেশে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে যারা লাখের উপরে স্যালারি পায়। আমাদের ছোট ভাইরা হয়তো এখন মনে করে যে আমি এত কম বেতনে কেন চাকরি করবো। আরে ভাই, তুমি নিজেকে একটু প্রশ্ন করে দেখো না, তোমার কেন এত কম বেতন বলতেছি? দুটা কারণে। একটা হচ্ছে যে তোমার আমার স্কিলটা কোথায়, তোমার আমার দক্ষতা কতটুকু, তোমার আমার যোগ্যতা কতটুকু। আমাকে যে 10,000 টাকা দিবে, আমাকে যে 20,000 টাকা দিবে, আমাকে যে 50,000 টাকা দিবে, এটা আমি আউটপুটটা কতটুকু দিতে পারবো বা দিচ্ছি। বাট যখন আমি স্কিলড হব, আমি যখন সাউন্ড হব, তখন ডেফিনেটলি প্রত্যেকটা কোম্পানিতে, প্রত্যেকটা অর্গানাইজেশনে এরকম আছে, যেটা টিপু ভাই বললেন, যে আসলে আমরা তো নিজেদের ভুলগুলো আমরা বুঝতে পারি না, বা নিজেদের ভুলগুলো সংশোধন করতে চাই না। বাট আমাদের সব সময় সব ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে শর্ট অ্যানালাইসিস। আমরা এটা ব্যক্তি জীবনে এটা অ্যাপ্লাই করবো, এটা কর্মজীবনে অ্যাপ্লাই করবো। আমরা এই 4টা জিনিস সব সময়
যে আমার কতটুকু শক্তি সামর্থ্য আছে, আমি কি পারবো, কতটুকু পারবো। আবার আমার উইকনেস, আমার দুর্বলতা, আমি হয়তো ভালো কম্পিউটার কাজ জানি না, আমি ভালো হয়তো প্রেজেন্টেশন জানি না, ভালো এক্সেল জানি না, আমি ডিপ লেভেলের, মিড লেভেলের যে স্কিল গুলো আছে এগুলো হয়তো আমাদের জানা নেই, এগুলো নিয়ে আমরা কাজ করবো। আমি ইংলিশ কমিউনিকেশন পারি না, আমি এই ইংলিশ কমিউনিকেশনটা আমি ইয়ে করবো। আমি মানুষের সঙ্গে কথা বলতে পারি না, আমি হয়তো টুবু ভাই যেটা বললো যে হয়তো কাউরে যখন সিলেক্ট করতে চাই তখন কিন্তু এটা ভাবে যে একটা এমপ্লয় যে আমরা নিব, এদের নিয়ে কিন্তু অনেক কিছু করতে হয়, অনেক ইফেক্টিভ কাজ করতে হয়, দেখা যায় অনেক পার্টির সাথে কথা বলতে হয়, অনেক পার্টির সাথে মিটিং করতে হয়, অনেক পার্টির সঙ্গে লিয়াজও করতে হয়, মিডিয়া হিসেবে অনেক সময় কাজ করতে হয়। দেখা গেল যে আমাদের ভিতরে যদি এই জড়তা থাকে, এই ভীতু ইয়াটা আমাদের দূর করতে হবে, করে আমাদেরকে আর কি সামনের দিকে আগাইতে হবে। তবে শুরু করতে হবে, আমাদের দক্ষতা বাড়াইতে হবে, শুরু করতে হবে, আমরা গেইন করব। ছোট ভাইরা হয়তো আজকে প্রোগ্রামে অনেকে আছে যারা হয়তো ভাবতেছে যে আমরা আমাদের অধিকার আদায় নিয়ে আমরা সংগ্রাম করব। হ্যাঁ, আমরা সংগ্রাম করব, সংগ্রামের কয়েকটা স্টেপের মধ্যে এটা একটা স্টেপ, যে আমরা আগে নিজেদের যোগ্য করে গড়ে তুলবো। আমরা প্রশিক্ষণ নিয়ে কাজ করতেছি, আমরা ব্লাড নিয়ে কাজ করতেছি, আমরা সমাজসেবামূলক কোনো কিছু নিয়ে কাজ করতেছি, এবং আমাদের 6টা উইং নিয়ে যে আমরা বিভিন্ন সময় সব ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ আছি। সবাই অ্যাক্টিভ হই, সবাই আমরা শুরু করি, আমাদের জায়গাগুলোতে আমাদের জায়গা করে নিতে হবে, নিজেদেরকে তৈরি করে নিতে হবে এবং নিজেদের যোগ্যতার প্রমাণ নিজেদেরকে দিতে হবে। তারপর অবশ্যই আমরা সময় মতো এবং পরিবেশ যখন আমাদের অনুকূলে আসবে, পরিবেশ যখন ভালো হবে, অবশ্যই আমরা আমাদের দাবি এবং অধিকার আদায় করেই আমরা ছাড়বো ইনশাল্লাহ। যেমন গার্মেন্টস সেক্টরে এখন কি মিনিমাম একটা স্যালারি রেঞ্জ আছে, হ্যাঁ, আমরা এই জিনিসটা একটা সময় অবশ্যই করতে পারবো, কিন্তু এটার জন্য আমাদেরকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। ধন্যবাদ আলতাফ ভাই, আপনার আসলে সুচিন্তিত মতামত দেওয়ার জন্য, এবং সবাই আর কি সুন্দর আলোচনা করেছেন নতুনদের জন্য, এবং ট্রেনিং এর গুরুত্বটা তুলে ধরেছেন সবাই। এর জন্য সবাইকে ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, আমরা সকল প্রাইভেট সেক্টরের সকল ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে নতুন প্রকৌশলীদের জন্য কাজ করতে যাচ্ছি। আমরা আসলে মূলত দক্ষতার উন্নয়ন এবং আমাদের মৌলিক অধিকার, এই দুইটা জিনিস নিয়েই মূল ফোকাসে কাজ করতেছি, এবং দাতব্য কিছু কাজ করতেছি, যে আমাদের ব্লাড ডোনেশন সেল আছে এবং ট্রেনিং সেলের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করতেছি। প্রচার প্রকাশনা সেলের মাধ্যমে আমরা বিভিন্ন ইন্সপায়ার মূলক বাক্য বলেন বা বিভিন্ন কাজ করতেছি, এবং মিডিয়া সেলের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা পরিচিত হচ্ছি। মিডিয়া সেলের মাধ্যমে আমরা ইঞ্জিনিয়ারদের আসলে গান গল্পর মাধ্যমে আমরা সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি। আসলে মূল কথা হচ্ছে আমরা দক্ষ ইঞ্জিনিয়ার হব। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের যে লক্ষ্য সেটা হচ্ছে আমরা দক্ষ ইঞ্জিনিয়ার হব এবং নিজেদের মৌলিক অধিকার ফিরিয়ে আনবো। আর হচ্ছে যে আমাদের যে আরেকটা বিষয় আছে, যে আমরা আসলে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারি না, একটা বিষয় আছে যেটা হচ্ছে আমরা মানে বাংলাভাষী ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে 98 সালে বা ওই সময় যে আমাদেরকে একটা ক্ষতি করে দিছে কারিকুলামে, যেটা হচ্ছে আমরা বাংলা ইঞ্জিনিয়ার আর কি। এর জন্য আমরা আসলে বিশ্বে কোথাও ওরকম কথাও বলতে পারি না, কানেক্টিভিটিও নাই। তো সেই ক্ষেত্রে আমরা ওইটা নিয়েও কাজ করতেছি, যে আসলে আমাদের কারিকুলামে যদি চেঞ্জ আনা যায়। মানে আসলে আমরা এখন সংগঠিত হচ্ছি, আসলে অনেকেই এটা মানে এই সংগঠনটা আসলে কোনো অলাভজনক সংগঠনের জন্য অনেকেই আসতে চাচ্ছে না। আবার যারা বুঝতেছে যে 71-এর মুক্তিযুদ্ধের সময় যারা আর কি সার্টিফিকেট নিয়ে রাখছিল, আজকে যে মূল্যায়নটা পাচ্ছে, তখন কিন্তু অনেক ইঞ্জিনিয়ার সেই মানে অনেক মুক্তিযুদ্ধ করেও অনেকে সার্টিফিকেট নেওয়ার সাহস পায়নি বা হচ্ছে নেয়নি, যে এটা দিয়ে আর কি হবে। তো এখন যারা কাজ করতেছেন বা হচ্ছে আপনার যারা কাজ করবেন বা বিনামূল্যে কাজ করতেছেন, তাদের যে একটা লাভ হবে এবং নতুন প্রজন্মের জন্য একটা বিশাল পরিবেশ সৃষ্টি করে যেতে পারবো আমরা। যেরকম আমরা এখন আমাদের আগে যারা ছিল ইঞ্জিনিয়ার, তাদেরকে নিয়ে আমরা অনেক কথা বলি যে তারা আমাদের জন্য কিছু করে যায়নি, ঠিক আছে। যদি তারা কিছু করে যাইতো তাহলে
হয়তো আমরা এই অবস্থানে থাকতাম না। আমাদের নির্দিষ্ট একটা নীতিমালা থাকতো, আমাদের হচ্ছে দক্ষ করার জন্য গভর্নমেন্ট থেকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হইতো। আমরা যেখানে চাকরি করতেছি পরিবেশটা সরকার থেকে দেখতো যে আসলে আমরা ঠিক বেতন পাচ্ছি কিনা বা আমাদের সাথে কি আচরণ করা হচ্ছে, এই ধরনের ইনভেস্টিগেশন কিন্তু বাংলাদেশ প্রকৌশলীদের জন্য নাই। তো সেই জি ক্ষেত্রে এই সকল বিষয়গুলো নিয়েই আমরা কাজ করতে চাচ্ছি। আসলে আমাদের স্টেপ আহ্বান বাই থাকবে স্টেপ যে আমরা আপনার, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ কাজ করতে যাচ্ছি। অনেকেই হয়তো মনে করতেছেন যে আমরা রাস্তায় নামতেছি না, আমরা হচ্ছে অনলাইনে ইয়ে করতেছি, আন্দোলন করতেছি, এই সেই। আসলে সংগঠিত না হয়ে তো রাস্তায় নেমে লাভ নেই, না ঠিক আছে? না আর রাস্তায় নামতে হবে না, আমরা ইজিলি পেপারস এর মাধ্যমেই আমরা স্টেপ বাই স্টেপ হাঁটবো, ঠিক আছে? এবং জি ভদ্রভাবেই আমাদের অধিকার ফিরিয়ে নিয়ে আসবো, এবং আমাদেরকে আসলে ইনশাআল্লাহ সরকারও মূল্যায়ন করবে ওভাবেই। কারণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ডক্টরের পরে ইঞ্জিনিয়ার বলে, ঠিক আছে? তো ফার্স্টে কিন্তু এই দুইটা নামই আসে, ডক্টর ইঞ্জিনিয়ার। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে কিন্তু ডক্টর ইঞ্জিনিয়ার বলি ঠিকই, কিন্তু আসলে কিন্তু আমরা ওই অবস্থানে নাই, আমাদের কিছু নিজস্বতার কারণে। তো সেই ক্ষেত্রে আর কি সবার প্রতি আহ্বান থাকবে যে আসলে আপনারা আসুন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পতাকা তলে, এবং সবার জন্য কাজ করুন, দক্ষতার উন্নয়ন করুন, সবকিছুতেই সহযোগিতা করুন। আশা করি আপনারাও ডেভেলপ হবেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা একজন আইডল হয়ে থাকবেন। এখন যেরকম মানে আমরা আইডল খুঁজে পাচ্ছি না ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে, তখন আচ্ছা আপনি আমি সবাই আইডল হয়ে থাকবো। আরিফ ভাই, এই একটু প্রত্যাশাই। পাবলিক কোশ্চেন আসছিল টিপু ভাই এবং হ্যাঁ, আরিফ ভাই, আমরা একটু এটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা এই যে কর্মক্ষেত্রে যে আমাদের চ্যালেঞ্জ গুলো হচ্ছে, এগুলো নিয়ে আমরা আসলে কি করতেছি? বিআইইএ আমরা তো ট্রেনিং করতেছি, ব্লাড ডোনেশন নিয়ে কাজ করতেছি, মিডিয়া সেল কাজ করতেছি, ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমরা লিঙ্কেজ গুলো তৈরি করতেছি, আমরা আমাদের প্রচার প্রচারণা চালাচ্ছি, আমরা সুসংগঠিত হওয়ার চেষ্টা করতেছি, এবং অলরেডি আমরা 50K মেম্বার আমাদের গ্রুপে জয়েন হয়েছে। তো তারপরও যে নতুনরা এবং যারা হতাশাগ্রস্ত হয়ে আছে, এরা শুধু অধিকার অধিকার নিয়ে অনেক কিছু ইয়া করে আছে, কিন্তু আমরা যে ভিতরে ভিতরে অনেক কাজ করতেছি এটা হয়তো জানে না। তো একটু যদি বলতেন আরিফ ভাই যে আমরা আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করছি, অবশ্যই আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। না, আমরা আসলে অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য তো ভিতরে অনেক কাজ করতেছি, যেটা আসলে সিক্রেট রেখেই কাজ করতেছি। একটা সময় বিশাল আকারে প্রকাশ হবে ইনশাল্লাহ। আমরা আসলে নিজেরা সংগঠিত হচ্ছি, তার মানে এই না যে গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে বা কোনো একটা হুম। মানে জনগোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে। আমরা ভিতর ভিতর অনেক কাজ করতেছি আসলে ভাই, একটা সংগঠন এবং একটা দাবি আদায় করার জন্য বা একটা দাবিকে উপস্থাপন করার জন্য যেরকম হচ্ছে আমাদের তৈরি হওয়া দরকার, আহ, সেরকম তৈরি হচ্ছে। কারণ আমরা একদম শুরু থেকে মানে করতেছি যে অন্যান্য কান্ট্রিতে বা অন্যান্য কাজের ক্ষেত্রে তো মানুষ এক একটা ধাপ ধাপ করে যায়, আমাদের আসলে কোনো ধাপই ছিল না। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো ধাপ তৈরি করতে হচ্ছে, এবং সেই ধাপে নিজের তৈরি করা ধাপেই আবার উঠতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের একটু সময় লাগতেছে, তবে বেশি সময় লাগছে না। আমরা এই যারা ইঞ্জিনিয়ার অবহেলিত আছে এবং বিভিন্ন সেক্টরে নির্যাতিত হচ্ছে, বা বিভিন্ন যে সমস্যাগুলো আছে আমাদের, সেগুলো আশা করি থাকবে না। তো আমরা চেষ্টা করতেছি যে আহ এগুলো থেকে বের হওয়ার। তো আসলে আমরা আসলে লাইভটা আর বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না। তো না, আমরা আলতাফ এখানে ভাই, শেষ করে দিতে পারি। হ্যাঁ, শেষ করতে সবাইকে চাচ্ছি। শুভকামনা জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করে দিতে পারি। আরিফ ভাই, ধন্যবাদ আমাদের টেকনিক্যাল টিমকে যারা আমাদের পর্দার অন্তরালে কাজ করতেছে এবং সহযোগিতা করতেছে আজকে প্রোগ্রামকে সফল করার জন্য। অনেকে বেশ কদিন ধরে খুব কঠোর পরিশ্রম করছে এবং এখনো অনেকে লাইনে আছে আমাদের এগুলো টেকনিক্যাল সাপোর্ট এবং সবকিছু সাপোর্ট দেওয়ার জন্য। সকলকে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ CIA পক্ষ থেকে, এবং ধন্যবাদ আমাদের জাতীয় ট্রেনিং সেলের পক্ষ থেকে সবাইকে বিশেষ করে। জি, ওকে। হ্যাঁ রশিদ ভাই, ভাই এবং আলতাফ ভাই, আপনাদেরকে ধন্যবাদ, এবং ভালো থাকবেন। আহ, আহ, শুভরাত্রি। শুভরাত্রি।
আসসালামু জি আলাইকুম। ধন্যবাদ জি দর্শক শ্রোতা এবং ধন্যবাদ বিএআই এর সকল সদস্য এবং ভাই ও বোনদের। আমরা আজকে এখানে শেষ করছি। আমরা সময় স্বল্পতার কারণে সকলের হয়তো কোশ্চেন গুলো এবং সকলের কমেন্টস গুলো আমরা পড়তে পারিনি। তবে আপনাদের যে কোশ্চেন গুলো আসছে, যে কমেন্টস গুলো আসছে, আমরা সবগুলো নিয়ে কাজ করতেছি, সবগুলো নিয়ে কাজ করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আমাদের মহাপরিকল্পনা আছে, আমাদের শুধু পরিকল্পনা না, আমাদের মহাপরিকল্পনা আছে। আপনারা আমাদের সাথে থাকুন, অ্যাক্টিভলি কাজ করুন। আপনার বন্ধু বান্ধব যারা আছে, যত প্রকৌশল আছে, ডিপ্লোমা, কৃষি, বিএসসি, এমএসসি যা আছে, সবাইকে যুক্ত করুন আমাদের সাথে এবং সুসংগঠিত আমরা হই। তারপর আমরা আমাদের যোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অবশ্যই আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট। সবাইকে আসসালামু অসংখ্য আলাইকুম। ধন্যবাদ লাইভটি দেখার। আচ্ছা আমার একটা কথা আছে, আমরা এই যে আমরা হচ্ছে 24 তারিখে আমাদের একটা নেক্সট লাইভ আছে, যেটা হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যা। এখানে ইন্ডিয়া থেকে অধিকারী দিদি আসছেন, উনি বেশ পপুলার, 3টা ছবিতে অভিনয় করছেন এবং আমাদের হচ্ছে আরো এক আপু আছে কবিতা আবৃত্তি করবেন। 3 আপু আসতেছে নেক্সট লাইভে সাংস্কৃতিক সন্ধ্যা নিয়ে, ঠিক আছে? তো শুধু আমরা সবাইকে শিখবো আসলে না, আমরা বিনোদনের মধ্যেও থাকবো। হ্যাঁ বিনোদন 24 তারিখে রাত 8:30টায় আমাদের প্রোগ্রাম আছে, সবাই দেখবেন। এই এই আহ্বান রইল আপনাদের প্রতি। ধন্যবাদ সবাইকে লাইভটি দেখার জন্য এবং শেয়ার কমেন্টস করার জন্য। জি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।